সানডে ফান্ডে। বাংলা সাহিত্যের বিশেষ কিছু গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠান সানডে ফান্ডে। আজকের আপনারা শুনতে চলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আদিম রিপুর চতুর্থ এবং অন্তিম পর্ব। আজ ব্যোমকেশের চরিত্রে আছে নীলাদ্রি চ্যাটার্জি, ননীবালা দেবীর চরিত্রে আছেন শুভলক্ষ্মী বাসু, এডিটিং ও সাউন্ড ডিজাইনিংয়ে আছেন ইন্দ্রনীল এবং পোস্টার ডিজাইনে আছেন অভিনন্দা পাল। অজিত এবং অন্যান্য চরিত্রে আমি দীপঙ্কর। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের পর্ব আদিম রিপু চতুর্থ এবং অন্তিম পর্ব। বিকেলে পুটিরাম যখন চা নিয়ে আসলো তখন লক্ষ্য করলাম তার মুখখানা শীর্ণ আর বেশ বেদনা ক্লিষ্ট। জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে? পুটিরাম বলল, আগে আমার অম্বলের ব্যথা ধরেছে বাবু। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, তুই শুয়ে থাকবে যা, এবেলা আর তোকে রাঁধতে হবে না। কিছুদিন থেকে পুটিরামকে অম্লশূলে ধরেছে। বিশুদ্ধ কাঁকড় এবং তেঁতুল বিচির গুঁড়ো তারা সহ্য হচ্ছে না। ব্যোমকেশ তাকে জোয়ানে জল দিয়ে ফিরে এসে বলল, না চলো, আজ কোনো হোটেলেই খেয়ে আসি। আজ 500 টাকা হাতে এসেছে, বর্বরস্য ধনক্ষয় হওয়া দরকার। ব্যোমকেশ, কিছু মনে করো না। ওই 500 টাকা যে ঘুষ যখন বুঝতে পেরেছ, তখন ওই টাকা নেওয়া কি তোমার উচিত হলো? ব্যোমকেশ একটু ভেবে বলল, এ প্রশ্নের উত্তরে অনেক যুক্তিতর্কের অবতারণা করতে পারি, কিন্তু তা করব না। টাকা আমার চাই, তাই নিয়েছি। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না। হ্যাঁ, কিন্তু ধরো যদি শেষ পর্যন্ত জানা যায় যে নিমাই নিতাই খুন করেছে, তখন কি করবে? ঘুষ খেয়ে কথাটা চেপে যাবে? না, চেপে যাব না, ওদেরই ধরিয়ে দেব। অবশ্য যদি পুলিশ ধরতে চায়। মনে রেখো, অনাদি হালদারের খুনের তদন্তের জন্যই কিন্তু ওরা আমাকে টাকাটা দিয়েছে, ঘুষ বলে কিন্তু দেয়নি। তা যদি হয় তাহলে আলাদা ব্যাপার। তোমার ভয় নেই, ঘুষকে আমি অধম্য করব না। অধম্য করবার মতলব যদি থাকতো তাহলে 500 টাকা নিয়ে সন্তুষ্ট হতাম না, রীতিমতো আখেরের রেস্টও করে নিতাম। চা শেষ করে সিগারেট ধরালাম। এই বেলা বোধ হয় আর অতিথি অভ্যাগত শুভাগমন হবে না, এইটাই ভাবছি। এমন সময় প্রভাত এসে উপস্থিত। তার হাতে একটা বোঁচকা, চেহারা দেখে বোঝা যায় এই সম্প্রতি রোগ থেকে উঠেছে। চোখের মধ্যে দুর্বলতার চিহ্ন এখনো লুপ্ত হয়ে যায়নি। ব্যোমকেশ বলল, আরে আসুন, তা এখন শরীর কেমন? লজ্জিতভাবে প্রভাত বলল, সেরে গেছে। সেদিন অনেক কষ্ট দিলাম আপনাদের। ও কিছু না, তা হাতে ওটা কি? কিছু না, একটু মিষ্টি। এই ভিন্নাগের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কিছু নিয়ে যাই। বোঁচকা খুলে দেখা গেল মিষ্টি অল্প নয়, প্রায় 20-25 টাকার কড়া পাকের সন্দেশ। সেদিন ব্যোমকেশ তার উপকার করেছিল, ডাক্তার, গাড়ি ভাড়া প্রভৃতির খরচ নেয়নি। তাই প্রভাত অত্যন্ত শিষ্টভাবে তা প্রত্যর্পণ করতে চায়। ব্যোমকেশ বেশ উল্লসিত হয়ে বলল, আরে এই যে স্বর্গীয় ব্যাপার। অজিত, আজ কার মুখ দেখে উঠেছিলাম বলো তো? বললাম, যদ্দূর মনে পড়ে তুমি আমার মুখ দেখেছিলে আর আমি তোমার মুখ দেখেছিলাম। তবেই বোঝো আমাদের মুখ দুটো সামান্য নয়। হ্যাঁ, যাই হোক, খাবারগুলো সরিয়ে রাখাই ভালো, বাইরে ফেলে রাখা ঠিক হবে না। ব্যোমকেশ সন্দেশগুলো ভেতরে রেখে এসে বলল, তা প্রভাতবাবু, চা খাবেন নাকি? আগে না, আমি চা খেয়ে এসেছি। তাই এখানে কেবল আপনারা দুজনেই থাকেন বুঝি? উপস্থিত দুজনেই আছি, আমার ছেলে আর বউ এখন পার্টনার। প্রভাতের চোখ দুটো
যেন নেচে উঠল। পাটনায়? ব্যোমকেশ বলল, হ্যাঁ হ্যাঁ, যা হাঙ্গামা চলছে তাই তাদের বাইরে রেখেছি। তা আপনি বুঝি পাটনা এখনো ভুলতে পারেননি? পাটনা ভুলবো? প্রভাতের স্বর বেশ গাঢ় হয়ে উঠল। জন্মে অবধি পাটনাতেই কাটিয়েছি। কত বন্ধু আছে সেখানে। এই ইশাক সাহেব আছেন। ইশাক সাহেব? আমার ওস্তাদ, তার দোকানেই চাকরি করতাম। তিনি হাতে ধরে আমাকে দপ্তরের কাজ শিখিয়েছিলেন। এমন ভালো লোক হয় না, দেবতুল্য মানুষ। এখন বুড়ো হয়েছেন। কে তার দোকানে কাজ করছে কে জানে। হয়তো তিনি একাই কাজ করছেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, পাটনায় কোন পাড়ায় থাকেন তিনি? সিটিতে থাকেন। সেখানে সকলেই তাকে চেনে। আমার আর ওদিকে যাওয়া হয়নি। সেই যে পাটনা থেকে এসেছি আর যাইনি। ব্যোমকেশবাবু, আপনি নিশ্চয়ই মাঝে মাঝে পাটনা যান। এবার যখন যাবেন ইশাক সাহেবকে একবার দেখে আসবেন। কেমন আছেন তিনি, বড় দেখতে ইচ্ছা করে। নিশ্চয়ই দেখা করব। তারপর এদিককার খবর কি? কেষ্টবাবু কেমন আছেন? কেষ্টবাবু চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, আমার বাসায় ওর পোষালো না। মার সঙ্গে দিনরাত খিটিমিটি লাগতো। তারপর একদিন নিজেই চলে গেলেন। যাক, আপনার ঘাট থেকে একটা বোঝা নামলো। আর নিপেনবাবু, তিনি কি এখন আপনার দোকানে কাজ করছেন? হ্যাঁ, কি কাজ করেন? বইয়ের দোকানে অনেক ছোটাছুটির কাজ আছে। অন্য দোকান থেকে বই আনতে হয়, ভিপি পাঠাবার জন্য পোস্ট অফিসে যেতে হয়। এই সব কাজ আগে আমাকেই করতে হতো। এখন নৃপেনবাবুই করেন। ভালো ভালো। প্রভাত এতক্ষণ ব্যোমকেশের সঙ্গে কথা বলছিল, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। এখন সে আমার দিকে ফিরে বসে বলল, হ্যাঁ অজিতবাবু, আমি আপনার কাছে আসবো বলেছিলাম, বোধহয় মনে আছে। এই সব গণ্ডগোলে আসতে পারিনি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলুন? আপনার একখানি উপন্যাস আমাকে দিতে হবে। দেখুন, আমি গরিব প্রকাশক, নতুন দোকান করেছি। তবে অন্য প্রকাশকের কাছ থেকে আপনি যা পান আমিও তাই দেব। নতুন প্রকাশককে বই দেওয়ার বিপদ আছে। কখন যে লালবাতি জ্বলবে সেটা তো আর বলা যায় না। একবার এক অর্বাচীনকে বই দিয়ে ঠকেছি, তাই একটু ইতস্তত করে বললাম, তা এখন তো আমার হাতে কিছু নেই। ব্যোমকেশ বলল, কেন? যে উপন্যাসটা ধরেছ সেটাই দিতে পারো। প্রভাতবাবু, আপনি ভাববেন না, অজিতের বই আপনিই পাবেন। প্রভাত বেশ উৎসাহিত হয়ে বললে, বাহ বাহ, হ্যাঁ, যখন আপনার বই শেষ হবে তখনই দেবেন। এখন আমার দোকান ভালো চলছে না, হ্যাঁ বুঝলেন তো। পরের বই কমিশনে বিক্রি করে কতটুকুই বা লাভ থাকে। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ পেলে আমি দোকান নিশ্চয়ই বড় করে তুলব। প্রাণপণে খাটবো, কিছুতেই নষ্ট হতে দেব না। এই তো চাই। আপনাদের বয়সে কাজে উৎসাহ থাকতে হবে, তবেই তো উন্নতি হবে। প্রভাত গদগদ মুখে পকেট থেকে মানিব্যাগ বের করলো এবং তার থেকে দুটি 100 টাকার নোট আমার সামনে রাখলো। সত্যি আজ কার মুখ দেখে উঠেছিলাম। একটু অগ্রিম প্রণামী দিলাম। বই লেখা শেষ হলেই বাকি টাকা দিয়ে যাব। সে উঠে দাঁড়ালো। বললাম, রসিদটা নিয়ে যান। না না, এখন রসিদ থাক। সব টাকা দিয়ে রসিদ নেব। আচ্ছা, আজ যাই। হ্যাঁ, সন্ধে হয়ে গেল, এখনো দোকান খোলা হয়নি। প্রভাত চলে গেলে আমরা কিছুক্ষণ বিস্ময় পুলকিত নেত্রে একে অপরের দিকে চেয়ে রইলাম। তারপর নোট দুটি সস্নেহে পকেটে রেখে বললাম, কাণ্ড কি! এই যে শ্রাবণের ধারার মতো ক্রমাগত 100 টাকার নোট বৃষ্টি হচ্ছে। ব্যোমকেশ বলল, এত সুখ শৈলে হয়।
এই সময় দরজায় বাঁটুলের আবির্ভাব হলো। তার আবার চাঁদা আদায়ের সময় হয়েছে। সে ভক্তি ভরে আমাদের প্রণাম করে বলল, চাঁদাটা নিতে এলাম কর্তা। ব্যোমকেশ আমার দিকে চেয়ে একটু হেসে উঠল। তার হাসির অর্থ জীবন ব্যবসায় শুধু আমদানি নয়, রপ্তানিও আছে। বাঁটুলকে বসিয়ে ব্যোমকেশ টাকা আনতে গেল। কামিনীকান্তর দেওয়া নোটগুলো থেকে একটি এনে বাঁটুলকে দিল। তা ভাঙানি আছে বাঁটুল? আগে আছে আছে। বাঁটুল কোমর থেকে গেঁজে বার করলো। বেশ পরিপুষ্ট গেঁজে, তাতে খুচরো রেজগি থেকে নানা অঙ্কের নোট পর্যন্ত রয়েছে। কয়েকটা 100 টাকার নোটও চোখে পড়ল। বাঁটুল হিসেব করে ভাঙানি ফেরত দিল। তারপর গেঁজে আবার কোমরে বেঁধে রাখল। বাঁটুলের ব্যবসা যে লাভের ব্যবসা তাতে সন্দেহ নেই। ব্যোমকেশ বাঁটুলকে সিগারেট দিল। বাঁটুল, অনাদি হালদার মারা গেছে শুনেছ বোধহয়? বাঁটুল চোখ তুলল না। সযত্নে সিগারেট ধরাতে ধরাতে বলল, আর তা আগে শুনেছি কেউ তাকে গুলি করে মেরেছে। আগে, হ্যাঁ ওই তাই তো গুজব। তা তুমি তো অনেক খবর টবর রাখো, কে মেরেছে আন্দাজ করতে পারো না? কলকাতায় লাখ লাখ লোক আছে কর্তা। আর তার মধ্যে কে মেরেছে কি করে আন্দাজ করবো বলুন তো? তবে এই কথা বলতে হয়, উনি চুলকে ঘা করলেন। হ্যাঁ, আমার চাঁদাটা বন্ধ না করলে বেঘরে প্রাণটা যেত না। মানে আমি রক্ষা করতাম আর কি। তা তো বটেই, তা তো বটেই। জলে বাস করে কি আর কুমিরের সঙ্গে বিবাদ করা উচিত? অনাদি হালদারের দুর্বুদ্ধি হয়েছিল। সে যাক বাঁটুল, তা তোমরা রাইফেল ভাড়া টাড়া দাও? আগে দি দি কিরকম শর্তে ভাড়া দাও? আগে ভাড়া একদিনের জন্য ওই খুললে 25 টাকা, এই রাইফেল আর দুটি টোটা পাবেন। তবে ভাড়া নেওয়ার সময় 300 টাকা জমা দিতে হয়। হ্যাঁ, রাইফেল ফেরত দিলে ভাড়া কেটে নিয়ে টাকা ফেরত দিই। হ্যাঁ, তা আপনাদের চাই না কি কর্তা? না, উপস্থিত দরকার নেই, তবে দরটা শুধু জেনে রাখে। আচ্ছা বাঁটুল, যে রাত্রে অনাদি হালদার খুন হন সেই রাত্রে রাইফেল কাউকে ভাড়া দিয়েছিলে? বাঁটুল উঠে দাঁড়াল। আগে কথা সে কথা বলতে পারবো না। একজন খদ্দেরের কথা আর একজনকে বললে মানে বেইমানি হয়। আমাদের ব্যবসা চলে না কর্তা। হ্যাঁ, আচ্ছা, আজ আসি পেন নাম হই কর্তা। বাঁটুল যখন চলে গেল তখন সন্ধ্যা হয়। ব্যোমকেশ আরাম কেদারায় লম্বা হয়ে বোধ করি ঝিমিয়ে পড়েছিল। আমার মনটা এদিক ওদিক ঘুরে 200 টাকার কাছে ফিরে আসছিল। টাকা যখন নিয়েছি তখন উপন্যাসটা তাড়াতাড়ি শেষ করতেই হবে, অথচ তাড়াহুড়ো করে আমার লেখা হয় না। মনটা যখন নিশ্চিন্ত নিস্তরঙ্গ হয় তখনই কলম চলে। উপন্যাসের কথাই ভাবতে লাগলাম। তার মধ্যে নিমাই, নিতাই, প্রভাত, বাঁটুল সকলেই মাঝে মাঝে উঁকি মারতে লাগলো। ঘন্টা 2 পরে পেটে একটুখানি খিদের উদয় হলে বললাম, ব্যোমকেশ চলো এবার বেরোনো যাক। হোটেলের খরচ না হয় আমি দেবো আজ। ব্যোমকেশ বলল, সাধু সাধু। আমাদের বাসার একটু দূরেই একটি হোটেল আছে, দোতলার ওপর হোটেল। সরু সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ির মাথায় স্থূলকায় ম্যানেজার টেবিলের ওপর ক্যাশ বাক্স নিয়ে বসে থাকেন। আশেপাশে ছোট ছোট কুঠরিতে টেবিল পাতা। বিশেষ জাঁকজমক নেই, কিন্তু রান্নাটা বেশ ভালো। হোটেলে পৌঁছালে ম্যানেজার বললেন, 5 নম্বর। অমনি একজন ভৃত্য এসে আমাদের 5 নম্বর কুঠরির দিকে নিয়ে গেল। একটি গলির 2 পাশে সারি সারি কুঠুরি। যেতে যেতে একটি কুঠুরির সামনে গিয়ে পা এমনিই থেমে গেল। আমি ব্যোমকেশের গা টিপলাম। পদ্মার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কেষ্টবাবু একা একা বসে খাবার খাচ্ছেন। তার গায়ে সিল্কের পাঞ্জাবির ওপর পাট করা শাল, মুখে ধনগর্বের গাম্ভীর্য। তার সামনে
শ্বেত বস্তাবৃত টেবিলের উপর অনেকগুলো প্লেটে রাজসিক খাদ্যদ্রব্য সাজানো। একটি প্লেটে আস্ত রোস্ট করা মুরগি ঠ্যাং ওপরে তুলে বিরাজ করছে, পাশে একটি বোতল। কেষ্টবাবু পানাহারে মগ্ন, দরজার বাইরে আমাদের লক্ষ্যই করলেন না। আমরা পাশের প্রকোষ্ঠে গিয়ে বসলাম। ভৃত্যকে অর্ডার দিলে সে খাবার নিয়ে আসলো। আমরা খেতে আরম্ভ করলাম, কিন্তু লক্ষ্য করলাম ব্যোমকেশে সেই আগের প্রসন্নতাটা আর নেই। সে যেন ভালো ভালো খাবারগুলো উপভোগই করছে না। আধ ঘন্টা পরে খাবার শেষ করে কোটর থেকে বেরিয়ে এলাম। ম্যানেজারের টেবিলের সামনে দাঁড়িয়ে কেষ্টবাবু হোটেলের ঋণ শোধ করছেন। রাজকীয় ভঙ্গিতে পকেট থেকে 100 টাকার নোট নিয়ে টেবিলের উপর ফেলে দিলেন। এই নিয়ে আর 4 বার 100 টাকার নোট দেখলাম। দেশটা সম্ভবত রাতারাতি বড় মানুষ হয়ে গেছে। ইংরেজ বিদায় নেওয়ার আগেই আমাদের কপাল ফিরেছে। স্বাধীনতা লাভের আর দেরি নেই। ম্যানেজার ভাঙানি ফেরত দিলেন। কেষ্টবাবু তা অবজ্ঞা ভরে পকেটে ফেলে পেছন ফিরলেন। আমরা পেছনেই ছিলাম। চোকাচুকি হলো। কেষ্টবাবু চোয়াল ঝুলে পড়ল। তারপর তিনি পাক শার্ট খেয়ে ঝড়তি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আমরা যখন হোটেলের প্রাপ্য চুকিয়ে পথে নামলাম, কেষ্টবাবু তখন অদৃশ্য হয়েছেন। বাসার দিকে চলতে চলতে বললাম, আজকের দিনটা ঘটনাবহুল বলা চলে, এমনকি টাকা বহুল বললেও অত্যুক্তি হয় না। এই যেন চারদিকে 100 টাকার নোটের হরিলুট হচ্ছে। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আরও খানিক দূর চলবার পর বললাম, কি ভাবছো এত? ব্যোমকেশ বলল, চলো অজিত, পাটনা যাই, সকালে একটা ট্রেন আছে। আমি ফুটপাতের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। পাটনা যাবে? আর এদিকে? এদিকে আর কিছু করবার নেই। ও, তার মানে অনাদি হালদারকে কে খুন করেছে তা বুঝতে পেরেছ, তাই তো? বোধহয় পেরেছি, তবে তাকে ধরবার উপায় নেই। আবার চলতে আরম্ভ করলাম। তা কে খুন করেছে? ব্যোমকেশ আকাশের দিকে চোখ তুলল। বুঝলাম আবোল তাবোল আবৃত্তি করবার উদ্যোগ করছে। বললাম, বলতে না চাও ভুলো না, কিন্তু বিকাশ দত্তকে খবর সংগ্রহ করবার জন্য টাকা দিয়েছ, তার কি হবে? বিকাশ ওস্তাদ ছেলে, জানাবার মতো খবর হলে সে নিশ্চয়ই আমাকে জানাবে। কিন্তু আসল খবর যখন জানতেই পেরেছ, তখন আর খবরের দরকার কি? দরকার হয়তো নেই, কিন্তু অধিকন্তু না দোষায়। সুন্দরী যুবতীরা প্রসাধন করেন কেন? বলকল পরে থাকলেই পারেন। থাকেন না, তার কারণ অধিকন্তু না দোষায়। তুমি কি সুন্দরী যুবতী? না, আমি সুন্দর যুবক। আমার জন্যে আমার বউয়ের মন কেমন করছে। সুতরাং আর দেরি নয়, কাল সকালেই পাটনা। আমাদের পাটনা যাত্রার পর থেকে স্বাধীনতা দিবস পর্যন্ত এই কয় মাস আমাদের জীবনের ধারাবাহিকতা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। নানা বিচিত্র ঘটনার মধ্যে পড়ে অনাদি হালদার ঘটিত ব্যাপারের খেই হারিয়ে গিয়েছিল। এই কাহিনীতে সেই সকল অবান্তর ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবৃতি অনাবশ্যক। কেবল সংক্ষেপে এই 8-9 মাস কি করে কাটলো তার আন্দাজ দিয়ে নির্দিষ্ট বিষয় ফিরে যাব। পাটনায় পৌঁছে 10-12 দিন বেশ নিরুপদ্রবে কাটল। তারপর একদিন পুরন্দর পাণ্ডের সঙ্গে দেখা হয়ে গেল। পাণ্ডেজি বছরখানেক হলো বদলি হয়ে পাটনায় এসেছেন। সেই যে দুর্গ রহস্য সম্পর্কে তার সঙ্গে সংস্পর্শে এসেছিলাম, তারপর আর দেখা হয়নি। পাণ্ডেজি খুশি হলেন এবং আমরাও কম খুশি হলাম না। পাণ্ডেজি মৃত্যু রহস্যের অগ্রদূত। আমাদের সঙ্গে দেখা হওয়ার 2-1 দিন পরেই একটি রহস্য মৃত্যু এসে উপস্থিত হলো এবং শেষ পর্যন্ত ব্যোমকেশকেই সেই রহস্য ভেদ করতে হলো। একদিন সে কাহিনী বলবার ইচ্ছা রইল। শুধু যে আমাদের এই ছোট জীবনে বিচিত্র ঘটনার সমাবেশ হয়েছিল তা নয়, সারা ভারতবর্ষের জীবনে এক মহা সন্ধিক্ষণ দ্রুত অগ্রসর হয়ে আসছিল। স্বাধীনতা আসছে, রক্তাক্ত দেহে বিক্ষত চরণে দুর্লঙ্গ বাধা ভেদ করে আসছে। স্বাধীনতা যখন আসবে, হয়তো মুমূর্ষ রক্তহীন দেহে এসে উপস্থিত হবে। তাকে বাঁচিয়ে তুলতে প্রত্যেক ভারতবাসীকে হৃদয় রক্ত নিংড়িয়ে নিতে হবে। তবু স্বাধীনতা আসছে। স্বার্থনিষ্ঠুর বিদেশি শাসকের খড়গে দ্বিখণ্ডিত হয়েও হয়তো বেঁচে থাকবে। আশা আশঙ্কায় কম্পমান সেই দিনগুলির কথা আজকের মনে পড়লে
গায়ে কাঁটা দেয়। একদিন বিকেলে ময়দানে বেড়াতে বেড়াতে ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। পরিধানে শেরওয়ানি পায়জামা সত্ত্বেও চিনতে পারলাম স্কুলে যার সঙ্গে প্রাণের বন্ধুত্ব ছিল সেই ফজলুর রহমান। দুজনে প্রায় একই সঙ্গে পরস্পরকে চিনতে পারলাম এবং সবেগে আলিঙ্গনবদ্ধ হলাম। ফজলু, অজিত, কিছুক্ষণ পরে বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে আমি দুপা পিছিয়ে আসলাম। ফজলুর দিকে গলা বাড়িয়ে দিয়ে বললাম, নে ফজলু, ছুরি বার কর, এই গলা বাড়িয়ে রয়েছি। ফজলু নিজের হাতের মোটা লাঠিটা আমার হাতে ধরিয়ে দিল, বলল, এই এই নে লাঠি, বসি দে আমার মাথায়। তোদের অসাধ্য কাজও তো কিছু নেই। হ্যাঁ, তারপর আমরা ঘাসের ওপর বসলাম। ব্যোমকেশের সঙ্গে ফজলুর পরিচয় করিয়ে দিলাম। ফজলু এখন পাটনা হাইকোর্টে ওকালতি করছে, প্রচণ্ড পাকিস্তানি। সুতরাং তুমুল তর্ক বেঁধে গেল। কেউই কাউকে রেয়াত করলাম না। শেষে ফজলু বলল, তা ব্যোমকেশ বাবু, অজিতের সঙ্গে তর্ক করা তো বৃথা, ওর ঘটে কিছু নেই। কিন্তু আপনি তো বুদ্ধিজীবী মানুষ, আপনি বলুন দেখি দোষ কার, এই হিন্দুর না মুসলমানের? ব্যোমকেশ বলল, এক ভস্য আর এক ছাই, দোষ গুম কব কার? সেই দিনকার বেরিয়ে ফিরতে একটু দেরি হয়ে গেল। তারপর আরও কয়েকদিন ফজলুর সঙ্গে দেখা হয়েছিল। সে নিমন্ত্রণ করে আমাদের খাইয়েও ছিল। তারপর উন্মত্ত হিংসার পিশাচ নৃত্য আবার শুরু হয়ে গেল। প্রথমে নোয়াখালী, তারপর বিহার। এই নিয়ে বাক বিস্তারের প্রয়োজন নেই। ফজলু এই হিংসাযজ্ঞে প্রাণ দিল। সে সত্যনিষ্ঠ সাহসী পুরুষ ছিল। যা বিশ্বাস করত তা গলা ছাড়িয়ে প্রচার করত। তাই বোধহয় তাকে প্রাণ দিতে হলো। কিছুদিন পরে বাতাস একটু ঠান্ডা হলে আমরা পাটনা সিটিতে ইশাক সাহেবের খোঁজ করতে গেলাম। তিনিও গিয়েছেন, কেবল তার দোকানটা অর্ধদগ্ধ অবস্থায় পড়ে আছে। এক ভস্য আর ছাড়, দোষগুণ কবকার। কিন্তু যাক, এবার ব্যক্তিগত ক্ষুদ্রতর প্রসঙ্গে ফিরে আসি। ইতিমধ্যে কলকাতা থেকে বিকাশ দত্তর চিঠি এসেছিল। বিকাশ লিখেছিল, প্রণাম শতকোটি, পুঁটি নামের কাছে আপনার ঠিকানা জোগাড় করে চিঠি লিখছি। আশা করি আপনি শীঘ্রই ফিরবেন। আমি এখন মাস্টারি করছি। দয়াল হরি মজুমদারের একটা 8-9 বছরের অকালপক্ষ ছেলে আছে, তাকে আমি পড়াই। মাইনে 5 টাকা। সকাল বিকেল পড়াতে যাই। ছেলেটা হাড় বজ্জা, এমন ইঁচড়ে পাকা মিটমিটে শয়তান আমিও আজ পর্যন্ত দেখিনি। বাড়িতে কে কি করছে, কোথায় কি ঘটছে, সব খবর সে রাখে। দয়াল হরি মজুমদার ঢাকার লোক, সেখানে বিমার দালালি এবং আরও কি সব যেন করত। বছরখানেক আগে রাজনৈতিক গণ্ডগোলের আঁচ পেয়ে আগেভাগেই কলকাতা পালিয়ে এসেছিল। মেয়ে এবং ছেলে ছাড়া আর কেউ নেই। লোকটা সন্দিগ্ধ এবং ধড়িবাজ। মেয়ে শিউলি শান্ত এবং ভালো মানুষ গোছের। বাইরে থেকে মনে হয় বিদ্যে ধরি, কিন্তু আসলে তা নয়। ভালো গাইতে পারে, রাত দিন গান বাজনা নিয়েই আছে। গ্রামাফোনে গান দিয়েছে, তাছাড়া টাকা নিয়ে সভা সমিতিতে গাইতে যায়। শিউলির উপার্জন থেকে বোধহয় সংসার চলে। বুড়োটা কিছু কাজকর্ম করে না। আপনি অনাদি হালদার আর প্রভাত, এই দুটো নাম মনে রাখতে বলেছিলেন। অনাদি হালদারের খবর পাইনি, প্রভাতের খবর পেয়েছি। কয়েক মাস আগে প্রভাতের সঙ্গে শিউলির বিয়ে সম্বন্ধ হয়েছিল। তারপর সম্বন্ধ ভেঙে যায়। কেন ভেঙে যায় তা জানতে পারিনি, তবে সন্দেহ হয় কোনো গুপ্ত কথা আছে। বিয়ে ভেঙে যাওয়ার আগে প্রভাত ঘন ঘন আসত। বিয়ে ভেঙে যাওয়ার পরও একবার এসেছিল। দয়াল হরি মজুমদার তাকে অপমান করে তাড়িয়ে দেয়। উপস্থিত বাড়িতে একজন লোকের খুব যাতায়াত আছে। তার নাম জগদানন্দ অধিকারী। শিউলিকে গান শেখাবার ছুতো করে আসে। লোকটার মতলব ভালো নয়, গান শেখানো ছাড়া অন্যভাবে ঘনিষ্ঠতা করতে চায়। আপাতত এই পর্যন্ত। নতুন খবর পেলে জানাবো। আপনি কবে ফিরবেন? আমার ঠিকানা নিচে দিলাম। প্রণামান্তে, বিকাশ দত্ত। বিকাশের চিঠিতে নতুন কথা বিশেষ কিছু নেই। আমাদের জানা কথাই পরিকীর্ণ হয়েছে। এদিকে পাটনায় আমাদের অনেক দিন হয়ে গেল। কলকাতায় ফেরবার উপক্রম করছি, এমন সময় দিল্লি থেকে ব্যোমকেশের নামে তার আসলো। সর্দার বল্লভভাই প্যাটেল তার সঙ্গে দেখা করতে চান।
সর্দার বল্লভ ভাই কি করে ব্যোমকেশের নাম জানলেন, কেন তার সঙ্গে সাক্ষাৎ চান, কিছুই জানা গেল না। রাজনৈতিক আকাশে তখন ঘন ঘটা, অন্ধকারের ফাঁকে ফাঁকে বজ্র বিদ্যুৎ। ব্যোমকেশ আমাকে পাটনায় ফেলে একাকী দিল্লি চলে গেল। দিল্লি গিয়ে ব্যোমকেশ কি করেছিল তা পুরোপুরি জানা আমার পক্ষে সম্ভব হয়নি। সে ফিরে আসবার পর ইশারা ইঙ্গিতে যা জানতে পারলাম তা প্রকাশ করার এই জায়গাটা নয়। দেশ তখনও নিজের হাতে আসেনি, এর মধ্যে গুপ্ত ঘরবেধিরা ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছিল। কে যে দেশের শত্রু আর কে মিত্র নিশ্চয়ভাবে জানার প্রয়োজন হয়েছিল। ব্যোমকেশ চলে গেলে আমি একলা পড়ে গেলাম। দূরের রণবাদ্য শুনে আস্থা বলে বাঁধা লড়াইয়ে ঘোড়ার যে অবস্থা হয়, আমার অবস্থাও খানিকটা সেই রকম দাঁড়াল। এইভাবে পাটনায় যখন আর মন টিকল না, তখন কলকাতায় ফিরে আসলাম। কিন্তু কলকাতার বাসা শূন্য। ভেবেছিলাম নিরিবিলিতে উপন্যাসে মন বসাতে পারবো, কিন্তু মন বসতে চাইল না। প্রভাতের থেকে যখন টাকা নিয়েছি, একটা কিছু করা তো দরকার, এই সংকল্পটাই মনের মধ্যে পাক খেতে লাগলো। একদিন প্রভাতের দোকানে গেলাম। আমাকে দেখে সে গলা উঁচু করে বলল, আরে পাটনা থেকে কবে ফিরলেন? আমি মাঝে আপনাদের বাসায় গিয়েছিলাম। তা ইশাক সাহেবের খবর নিয়েছিলেন? ইশাক সাহেবের খবর বললাম। প্রভাত কিছুক্ষণ অচল হয়ে বসে রইল, তারপর কোঁচার খুঁটে চোখ মুছতে লাগলো। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম না, আবার দেখা হবে বলে চলে আসলাম। পরদিন প্রভাতে চিঠি নিয়ে নৃপেন আসলো। তাতে লেখা, মাননীয় সু, কাল কোনো কথা হলো না, সেই জন্য লজ্জিত। ব্যোমকেশবাবু কি ফিরেছেন? উপন্যাসের কথা মনে করিয়ে দিচ্ছি, আশা করি অগ্রসর হতে পেরেছেন। ইতি নিবেদক প্রভাত রায়। নৃপেনকে বললাম, না, ব্যোমকেশ এখনো ফেরেনি। আপনি এখনো প্রভাতবাবুর দোকানেই কাজ করছেন? আগে হ্যাঁ। তা আছেন কোথায়? আগে হ্যাঁ, এই পুরনো বাসাতেই আছি। প্রভাতবাবু থাকতে দিয়েছেন। ননিবালা দেবীর সঙ্গে বেশ বনিবনা হচ্ছে? আগে হ্যাঁ, উনি তো আমাকে খুব স্নেহ করেন। ওদিকের খবর কি, নিমাই নিতাই? ওরা আদালতের হুকুম পেয়েছে, আমাদের বাসায় অনাদিবাবুর যে সব জিনিস ছিল এই সব তুলে নিয়ে গেছে, আলমারিটাও নিয়ে গেছে। পুলিশের দিক থেকে কোনো সারা শব্দ পেয়েছেন? না না, কিচ্ছু না। আর এইদিকে কেষ্টবাবুর খবর কি? জানি না, সেই যে বাসা ছেড়ে চলে গিয়েছিলেন, তারপরে আর দেখিনি। নৃপেন চলে গেল। উপন্যাস নিয়ে বসলাম, কিন্তু মনটা বড় বিক্ষিপ্ত। তাকে কলমের ডগায় ফিরিয়ে আনতে পারলাম না। আরও কয়েকদিন ছটফট করে এই পাটনায় ফিরে গেলাম। ব্যোমকেশ এখনো দিল্লি থেকে ফেরেনি, কিন্তু গোটা দুই অত্যন্ত ছোট পোস্ট কার্ড এসেছে। ভালো আছি, ভাবনা করিও না, কবে ফিরব তার ঠিক নেই। এদিকে স্বাধীনতা দিবস এগিয়ে আসছে। সমস্ত দেশ অভাবনীয় সম্ভাবনার আশায় যেন দিশেহারা হয়ে গিয়েছে। আগস্ট মাসের 10 তারিখে হঠাৎ ব্যোমকেশ ফিরে আসলো। রোগা হয়ে গেছে, কিন্তু শুকনো মুখে বিজয়ের হাসি। বলল, আর না অজিত, কলকাতায় ফেরা যাক। পুঁটিরামকে একটা পোস্টকার্ড লিখে দাও। ইচ্ছা ছিল সত্যবতী ও খোকাকে নিয়ে একসঙ্গে কলকাতায় ফিরব। সত্যবতীও এতদিন বাইরে বাইরে থেকে ঘরে ফিরবার জন্য দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল, কিন্তু তা সম্ভব হলো না। পাটনায় বেশি দিন থাকার ফলে বেশ একটা সংসার হয়ে উঠেছে, সেইটা গুটিয়ে নিয়ে একা সুকুমারের ঘাড়ে ভার চাপিয়ে দিয়ে চলে আসতে পারলাম না। কথা হলো হপ্তাখানেক পরে সুকুমার সত্যবতীকে নিয়ে ফিরবে। আমরা আগে গিয়ে বাসাটা সাজিয়ে গুছিয়ে সত্যবতীর উপযোগী করে রাখব। 13ই আগস্ট ভোরে আমি ও ব্যোমকেশ কলকাতায় পৌঁছালাম। তখনও সূর্যোদয় হয়নি। বাসার ঠিক মুখে ট্যাক্সি থেকে নেমে দেখি আমাদের সদর দরজার সামনে ভিড় জমেছে। ভিড়ের মধ্যে পুঁটিরামকে দেখা গেল। ব্যাপার কি? আমরা ভিড় টেলে ভেতরে ঢুকলাম। একটি মৃতদেহ ফুটপাতে পড়ে আছে। পিঠের বাঁদিকে রক্তের দাগ শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। দৃষ্টিহীন চোখ যেন বিস্ফারিত হয়ে খোলা। চিনতে কষ্ট হল না।
কেষ্টবাবু। এখনো পুলিশ এসে পৌঁছায়নি। আমরা ভিড়ের বাইরে আসলাম, পুটিরামকে ডেকে নিয়ে ওপরে চললাম। ব্যোমকেশের মুখ লোহার মতো শক্ত হয়ে উঠেছে, চোখে চাপা আগুন। নিজেদের বসবার ঘরে গিয়ে দুজনে বসলাম। কেষ্টবাবুর হঠাৎ ভাগ্যোন্নতি যে এইরকম পরিণতি লাভ করবে সেটা কে ভেবেছিল? আমি বললাম, আমার ধারণা হয়েছিল কলকাতার সম্মুখ সমর এখন বন্ধ হয়েছে। ব্যোমকেশ বলল, এটা সম্মুখ সমর নয়, কেষ্টদাসকে পেছন থেকে ছুরি মেরেছে। আচ্ছা পুটিরাম, তুই কাউকে চিনতে পারলি? পুটিরাম বলল, আগে চিনেছি, উনি সেই ভেটকি মাছবাবু। কাল সন্ধেবেলায় এসেছিলেন, আপনার কথা জিজ্ঞেস করছিলেন। কাল সন্ধেবেলা এসেছিল? আগে আমি বললাম চিঠি পেয়েছি, এই বাবুরা কাল সকালে আসবেন। এই শুনে তখন তিনি চলে গেলেন। পুটিরাম, আচ্ছা তুই একটা কাজ কর, তুই চা তৈরি কর গিয়ে। ব্যোমকেশ আরামকে দ্বারায় পা ছড়িয়ে কড়িকাঠের দিকে ভ্রুকুটি করে রইল। আমি জানলায় গিয়ে মুখি মেরে দেখলাম ফুটপাতে পুলিশের আবির্ভাব হয়েছে। ভিড় সরে গিয়েছে। কেষ্টবাবুকে একটা মোটর ভ্যানে তোলবার চেষ্টা চলছে। পুলিশ কেষ্টবাবুর নাম ধাম জানতে পারলো কিনা বোঝা গেল না। তারা লাশ নিয়ে চলে গেল। চা আসলো। ব্যোমকেশ চায় চুমুক দিয়ে বলল, লাশ দেখে মনে হয় ওই শেষ রাত্রিরে 3টে-4টের দিকে ওই সময় কেষ্টদাসকে কেউ খুন করেছে। প্রথম যেদিন কেষ্টবাবু আমাদের এখানে আসে সেদিনকে ওই রাত্রি 3টে-4টের সময়, কিন্তু তখন একটা কারণ ছিল। আজ এত রাত্রে কি করতে আসছিল? বললাম, তোমার কাছেই আসছিল, তার প্রমাণ কি? মাতাল দাতাল মানুষ হয়তো এই দিক দিয়ে যাচ্ছিল, তখন গুন্ডা ছুরি মেরেছে। না, এত বড় সমাপতন সম্ভব না। কেষ্টদাস আমার কাছেই আসছিল। কাল সন্ধেবেলা এসেছিল আর আমি নেই শুনে ফিরে গিয়েছিল। তারপর রাতে এমন কিছু ঘটলো যে সে সকাল অবধি অপেক্ষা করতে পারল না। ব্যোমকেশ হঠাৎ উঠে বসলো। না, ভেবেছিলাম অনাদি হালদারের ব্যাপারটা ভুলে যাব, কিন্তু এরা তা ভুলতে দিলে না। অনাদি হালদারের সঙ্গে কেষ্টবাবুর মৃত্যুর সম্পর্ক আছে নাকি? ব্যোমকেশ আমার দিকে একটা কৃপাপূর্ণ দৃষ্টি দিল, তারপর আরামকে দ্বারায় আবার লম্বা হয়ে গেল। বেলা 8টা নাগাদ বিকাশ দত্ত আসলো। তারা সেই অন্তঃশূন্য চুপসানো ভাব নেই। আমাদের দিকে দাঁত খিচিয়ে বলল, এই যে আপনারা এসে গেছেন স্যার। হ্যাঁ, আমি পাটনায় চিঠি লিখতে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখে যাই, কিছু নতুন খবর আছে। ব্যোমকেশ বলল, বসুন বসুন, খবর তো শুনবো, আগে নিজের কথা বলুন। 8-9 মাস বাইরে ছিলাম, আপনার অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়েছিল স্যার, কিন্তু সে এমন কিছু নয়। হ্যাঁ, এখন সামলে নিয়েছি। 3 মাইল ঘাস কিনেছি, হ্যাঁ, তাতেই চলে যাচ্ছে। 3 মাইল ঘাস? আগে হ্যাঁ স্যার। বিকাশ 3 মাইল ঘাসের রহস্য প্রকাশ করল। রেল লাইনের দুধারে যে ঘাস জন্মায়, রেলের কর্তৃপক্ষ তা নাকি প্রতি বছর জমা দিয়ে থাকেন। বিকাশ 3 মাইল ঘাস জমা নিয়েছে এবং গোয়ালাদের সেই ঘাস বিক্রি করে। বিকাশের কোনো কষ্ট নাই, গোয়ালারা অগ্রিম পয়সা দিয়ে গরু মোষ চড়ায়, তাতে বিকাশেরও কিছু লাভ থাকে। বিকাশ বলল, তাছাড়া চাকরিটা বোধহয় আবার ফিরে পাবো স্যার। বেশ বেশ, তা নতুন কি খবর আছে বলুন। আপনার ছাত্রকে আজ পড়াতে যাননি? পড়াবো কাকে স্যার, পা কি উড়েছে? সে কি? আরে সেই খবরই তো দিতে এলাম। এই গোড়ার দিক থেকে বলবো না শেষের দিক থেকে? গোড়ার দিক থেকে বলুন। বিকাশ তখন তক্তপোষের ওপর বসে বলতে আরম্ভ করল। চিঠিতে আপনাকে যেসব খবর দিয়েছিলাম, তারপর আর নতুন খবর কিছু পাওয়া যাচ্ছিল না। ঢিমে তেতালায় চলছিল, তবু লেগে রইলাম, বুঝলেন। বসে না থাকি, বেগার খাটি। হ্যাঁ, তো মাসখানেক আগে জানতে পারলাম একজন
দয়াল হরি মজুমদারের নামে একজন 5,000 টাকার মামলা ঠুকে দিয়েছে। তা দয়াল হরি বুড়োর ভাবগতিক দেখে মনে হলো সে কেটে পড়বার মতলবে আছে। দিন কয়েক পরে হঠাৎ একদিন প্রভাত এসে উপস্থিত। এই প্রভাতকে আগে দেখিনি, এই প্রথম দেখলাম। বুড়ো তাকে ঢুকতেই দিচ্ছিল না। তারপর ঘরে এনে বসালো, দৌড় বন্ধ করে কথাবার্তা হলো। আমি কান লাগিয়ে দরজায় শুনলাম প্রভাত বলছি, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, দোকান বাঁধা রেখে যেখান থেকে হোক 5,000 টাকা জোগাড় করব, আপনি হ্যান্ড নোটের টাকা শোধ করে দিন। বুড়ো 5,000 টাকার বদলে এই প্রভাতের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হল। এদিকে এই গদানন্দর সঙ্গে ভালো কথা, এই জগদানন্দ অধিকারীর ডাক নাম হচ্ছে গদানন্দ। হ্যাঁ, তো শিউলির ভেতরে ভেতরে কিছু চলছিল। গদানন্দ সম্বন্ধে যা জানতে পেরেছি, মেয়ে ধরা হচ্ছে ওর পেশা, একটা দালাল। এসে যা হোক, সপ্তাহখানেক পরে এই প্রভাত একটা ছোট্ট অ্যাটাচি কেস হাতে নিয়ে এলো। বুঝলাম টাকা এনেছে। তারপর জানলায় কান লাগিয়ে শুনলাম বুড়ো বলছে, তুমি ভালো ছেলে, অনাদি হালদার তোমার নামে মিছে কথা বলেছিল, আমি তোমার সঙ্গে শিউলির বিয়ে দেবো, কিন্তু শ্রাবণ মাসে আর বিয়ের দিন নেই, অঘ্রাণ মাসে বিয়ে হবে। তাতে এই প্রভাত খুশি হয়ে চলে গেল। তারপর কি ব্যাপার হলো জানি না, গত 7ই আগস্ট এই পড়াতে গিয়ে শুনলাম এই গদানন্দ শিউলিকে নিয়ে উধাও হয়েছে। বুড়ো সাজিশ ছিল কিনা বলতে পারি না, আমার বিশ্বাস বুড়োই নাটের গুরু, বুঝলেন। এই যা হোক, সেদিন সন্ধেবেলা প্রভাত এলো, খুব খানিকটা চেঁচামেচি হলো। প্রভাত টাকা ফেরত চাইলো। বুড়ো হাত উল্টে বললে, এই টাকা কোথায় পাবো, শিউলি আর গদানন্দ টাকা নিয়ে পালিয়েছে। প্রভাত রাগে ধুঁকতে ধুঁকতে ফিরে গেল। বেচারা যা তো গেল, ভেটও ভরল না। কাল সকালবেলা পড়াতে গিয়ে দেখি এই বাড়ির দরজা খোলা, বাড়িতে কেউ নেই। বুড়ো ছেলেটাকে নিয়ে কেটে পড়েছে। গল্প শেষ করে বিকাশ একটা বিড়ি ধরিয়ে বলল, এই সব খবর আপনার কাজে লাগবে কিনা জানি না স্যার, কিন্তু এর বেশি আর কিছু জোগাড় করা গেল না। সব খবরই কাজের খবর। ব্যোমকেশ কিছুক্ষণ চোখ বুজে রইল, তারপর চোখ খুলে বলল, গদানন্দ শিউলিকে নিয়ে কোথায় গেছে তা আপনি জানেন না বোধহয়। না, তবে যদি বলেন খুঁজে বার করতে পারি। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আর একটা কাজ আপনাকে করতে হবে। এই সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি প্রভাত। তার চুল উস্কো খুস্কো, মুখ শীর্ণ, চোখ ভরা ক্লান্তি। তাকে দেখে ব্যোমকেশ বলল, আরে আসুন প্রভাত বাবু, আমরা ফিরেছি সে খবর পেলেন কোত্থেকে? প্রভাত চেয়ারে বসল। বিকাশকে সে যেন লক্ষ্যই করল না। বিকাশও তক্তপোষের এক কোণে এমনভাবে গুটিসুটি হয়ে বসলো যেন প্রায় অদৃশ্য হয়ে গেল। প্রভাত বলল, না, খবর পাইনি, দেখতে এলাম যদি এসে থাকেন। ব্যোমকেশ বলল, বেশ, তা কেষ্টবাবু মারা গেছেন আপনি শোনেননি বোধহয়? প্রভাত কিছুক্ষণ নির্লিপ্ত চোখে ব্যোমকেশের দিকে চেয়ে রইল, যেন কেষ্টবাবুর মরা বাঁচা সম্বন্ধে তার তিল মাত্র কৌতূহল নেই। না, তা তো শুনিনি। কি হয়েছিল? কাল রাত্রে কেউ তাকে ছুরি মেরেছিল। ও, যাকে যাক ও কথা। দয়াল হরিবাবুর নামে নিমাইনি তাই 5,000 টাকার হ্যান্ড নোটের উপর নালিশ করেছে, জানেন নিশ্চয়ই। প্রভাতের মুখ বিতৃষ্ণায় ভরে উঠল। সে বলল, জানি, কিন্তু কথা যেতে দিন। মানুষের অমনুষ্যত্ব দেখে দেখে আমার মন বিষিয়ে গেছে। আমি আপনাকে জানাতে এসেছিলাম যে আর আমার এখানে মন টিকছে না, আমি শিগগিরই চলে যাব। সে কি, কোথায় যাবে? তা এখনো ঠিক করিনি। পাটনায় ফিরে যেতে পারি। যেখানেই যাই দুমুঠো জুটে যাবে, কলকাতায় আর নয়। কিন্তু আপনার দোকান? দোকান
ভাবছি বিক্রি করে দেবো। প্রভাতের মুখ শক্ত হয়ে উঠল। সে আমার দিকে ফিরে বলল, অজিতবাবু, আপনার জানাশোনা কেউ আছে যে বইয়ের দোকান কিনতে পারে? বেশি দাম আমি চাই না, 3,000, 2,500 পেলেও আমি বিক্রি করে দেবো। আমি ভাবতে লাগলাম জানাশোনার মধ্যে এমন কে আছে যে বইয়ের দোকান কিনতে পারে। হঠাৎ ব্যোমকেশ এক অদ্ভুত কথা বলে বসলো। আমরাই কিনতে পারি। আমি আর অজিত কদিন ধরেই পরামর্শ করছি একটা বইয়ের দোকান কিনবো বলে। অজিত নিজে লেখক, ও চালাতে পারবে। আপনার দোকানটা যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। প্রভাতের মুখে একটু সজীবতা দেখা গেল। সে বলল, আপনারা নেবেন? এই তার চেয়ে ভালো আর কি হতে পারে। আপনারা নিলে দোকান বিক্রি করেও আমার দুঃখ হবে না। তাহলে ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, কত টাকার বই আছে আপনার দোকানে? হিসেব না দেখে তো কিছু বলতে পারি না, কিন্তু 4,000 টাকার কম হবে না। বেশ, কালকে সকালে গিয়ে আমরা আপনার দোকানের হিসেবপত্র দেখব। দোকানের ওপর মর্টগেজ নেই তো? আগে না। তাহলে কথা রইল, কাল আমরা আপনার কাগজপত্র দেখব আর স্টক মিলিয়ে নেব। যা ন্যায্য দাম তাই আপনি পাবেন। কিন্তু একটা কথা, 15ই আগস্ট সকালে আমাদের দোকানের দখল দিতে হবে। স্বাধীনতার প্রথম প্রভাতে আমরা ব্যবসা আরম্ভ করতে চাই। তাই হবে, যখন দখল চাইবেন তখনই দেব। তাহলে আজ উঠি, হিসেবের কাগজপত্র ঠিক করে রাখতে হবে। আচ্ছা, ভালো কথা। নৃপেনবাবু এখনো আছেন? আছেন, তাকে অবশ্য বলে দিয়েছি যে আমি দোকান রাখবো না, তিনি অন্য চাকরি খুঁজছেন, পেলেই চলে যাবেন। আপনারা কি তাকে রাখবেন? তেও পারি, তাকে একবার এখানে পাঠিয়ে দেবেন তো। ঠিক আছে, দোকানে গিয়েই পাঠিয়ে দেবো। আচ্ছা, নমস্কার। প্রভাত দরজার বাইরে যাওয়া মাত্র ব্যোমকেশ এক লাফ দিয়ে বিকাশকে ধরল। দ্রুত রস্য কণ্ঠে তার দিকে তাকিয়ে কানে কানে কি যেন একটা বলে হাতে একটা নোট গুজে দিল। আমি কেবল তার শেষ কথাগুলো শুনতে পেলাম। মনে থাকে যেন, কাল রাত্রি 12টা পর্যন্ত 1 মিনিটও কিন্তু আপনার ছুটি নেই। বিকাশ একবার দৃঢ়ভাবে ঘাড় নাড়ল, তারপর জ্যামুক্ত তীরের মতো সাঁ করে বেরিয়ে চলে গেল। ঘর খালি হলে জিজ্ঞাসা করলাম, তা কাণ্ড কারখানাটা কি বলো তো? ব্যোমকেশ সিগারেট ধরিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ধোঁয়া ছেড়ে বলল, একটা মস্ত সুযোগ হাতে এসেছে অজিত, কিন্তু এ সুযোগ ছাড়া উচিত হবে না। কোন সুযোগের কথা বলছো? এই ধরো বইয়ের দোকানটা যদি পাওয়া যায়, ছাড়া উচিত কি? বইয়ের ব্যবসা খুব লাভের ব্যবসা। তুমিও মনের মতো একটা কাজ পাবে। শুধু বই লিখে আজকাল আর কিছু হয় না। দেখছো তো, তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান সাহিত্যিক তারা গুটি গুটি ব্যবসায় ঢুকে পড়েছেন এবং বেশ দুধে ভাতেই আছেন। কথাটা সত্যি, বইয়ের ব্যবসায় পয়সা আছে, বিশেষত যদি স্কুল পাঠ্যপুস্তকের বাজার কোণঠাসা করা যায়। তবু মৌখিক আপত্তি তুলে বললাম, হ্যাঁ, কিন্তু এই দুঃসময়ে হঠাৎ এতগুলো টাকা বার করা কি ঠিক? দুজনে ভাগাভাগি করে দিলে গায়ে লাগবে না। তুমি হবে খাঁটি অংশীদার আর আমি হব ঘুমন্ত অংশীদার। আধ ঘন্টা পরে নৃপেন আসলো, বলল, আগে প্রভাত বাবু পাঠালেন, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, বসুন, ওই চেয়ারে বসুন। আপনার সব কীর্তি আমি জানতে পেরেছি। রমেশ মল্লিক আমার বন্ধু। ন্যাপা চমকিয়ে কাঠের মূর্তিতে পরিণত হলো। ব্যোমকেশ বলল, অনাদি হালদারের আলমারির চাবি আপনি তৈরি করেছিলেন। আলমারিতে অনেক টাকা ছিল, সে টাকা কোথায় গেল? আমি যদি পুলিশকে খবর দিই, তারা কিন্তু ঠিকই জানতে পারবে। তখন কি উত্তর দেবেন? ন্যাপা একটু জিভ চেটে নিল। আমি কথাটা পুলিশের কানে নাও তুলতে পারি, যদি আপনি আমার একটা কাজ করে দেন। আগে আগে কি কাজ? আর একটা চাবি তৈরি করে দিতে হবে। কবি হেমচন্দ্র লিখেছিলেন, পোহায় আগস্ট নিশি 31 বাসরে।
তারপর কতকাল কেটে গেছে। প্রথম পৌর স্বয়ংভূততার সেই দিনটি মনে করে রাখে এমন কেউ আর বেঁচে নেই। আবার আর একটা অগস্ট নিশি পেরোলো। এবারও পর্ব ঘরে ঘরে, এবারও বাসারে বাসিন্দা, বেওয়া বেশ্যা করে সোর। কেবল পটভূমিকা আর একটু বেড়েছে, আসমুদ্র হিমাচল ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙলে চিন্তা করতে বসলাম, এই যে ভারতবর্ষ স্বাধীন হলো, তাতে আমার কৃতিত্ব কতটুকু? একটা পতাকা নাড়িয়েও তো সাহায্য করিনি। আমার মতো শত সহস্র মানুষ আছে যারা কিছুই করেনি, অথচ তারা স্বাধীনতার ফল উপভোগ করবে। একজন নৌকার দড়ি টানে, 10 জন নদী পার হয়। এই যদি সংসারের রীতি, তবে কাজ ও কাজের ফলাফলের যোগাযোগ কোথায়? ব্যোমকেশকে আমার আধ্যাত্মিক সমস্যার কথা বললাম। সে বলল, স্বাধীনতা পরের চেষ্টায় পেয়েছি, কিন্তু নিজের চেষ্টায় তাকে সার্থক করে তুলতে হবে। কাজ এখনো শেষ হয়নি অজিত। বেলা 9:30টার সময় ব্যোমকেশ বলল, চলো এবার বেরোনো যাক। প্রভাতের বাসা হয়ে তার দোকানে যাব। জিজ্ঞাসা করলাম, প্রভাতের বাসায় কি দরকার? একটু হেসে ব্যোমকেশ বলল, ননিবালা দেবীকে বড় দেখতে ইচ্ছে করছে। বউবাজারের বাড়ির নিচে অনিবার্য ষষ্ঠীবাবু হুঁকো হাতে বিরাজমান। আমাদের দেখে চকিতভাবে হুঁকো মুখ থেকে সরালেন। ব্যোমকেশ মিষ্টি করে জিজ্ঞাসা করল, উপরতলার সঙ্গে এখন আর কোনো গন্ডগোল নেই তো? ষষ্ঠীবাবু উদ্বেগপূর্ণ চোখে একটু তাকিয়ে রইলেন। না, হ্যাঁ মানে না, গন্ডগোল গন্ডগোল আমার কোনো কালেই ছিল না। আমি আমি বুড়ো মানুষ, কারোর সাথেও নেই, পাঁচেও নেই। ব্যোমকেশ হাসল। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। সিঁড়ির দরজা খুলে দিল একজন দাসী। অপরিচিত দুজন লোক দেখে এসে সরে গেল। আমরা ঢুকলাম। যে ঘরটিতে আগে একটা কেঠো বেঞ্চি ছাড়া আর কিছুই ছিল না, সেই ঘরটিতে কয়েকটি আরামপ্রদ চেয়ার দিয়ে সাজানো হয়েছে। দেওয়ালে রবি বর্মার ছবি। ননিবালা দেবী একটি বিশাল চেয়ারে বসে চোখে চশমা এঁটে একটা প্রখ্যাত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা দেখছেন। তার হাতে পেন্সিল। ননিবালা দেবীর বেশভূষা দেখে যেন তাক লেগে গেল। চকচকে পাটের শাড়ির উপর লতা পাতা কাটা ব্লাউজ, 2 হাতে মোটা মোটা তাগা ও চুড়ি। সোনার হতে পারে, আবার গিল্টি হওয়াও সম্ভব নয়। মুখে গৃহিণী সুলভ একটা গাম্ভীর্য। ননিবালা যে অনাদি হালদারের রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে নিজ মূর্তি ধারণ করেছেন তাতে সন্দেহ নেই। ননিবালা আমাদের দেখে একটু থতমত হলেন। তারপর হারমোনিয়ামের ঢাকনি খুলে সম্ভাষণ করলেন। আসুন আসুন, কেমন আছেন? ওরে চিনিবাস, 2 পেয়ালা চা নিয়ে আয়। ব্যোমকেশ বাবু, একটু মিষ্টি মুখ। না না, ওসব কিছু দরকার নেই। চেয়ারে বসলাম। শুধু ঝি নয়, চিনিবাস নামধারী ভৃত্যও আছে। সম্ভবত রাঁধুনিও নিযুক্ত হয়েছে। শুক্রের মহাদশা না পড়লে হঠাৎ এতটা বাড়বাড়ন্ত দেখা যায় না। ব্যোমকেশ বলল, ওটা কি করছেন? ননিবালা দেবী অপ্রসন্ন স্বরে নানান কথা বললেন। আগেই বলেছি, ওনার গল্প বলার শৈলী ভালো নয়। নানান ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা করে তিনি যেটা বললেন, ক্রসওয়ার্ড পাজল ভাঙছি। জানেন, আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি, 21,000 টাকা। তার গলায় হারমোনিয়ামের সপ্তসুর যেন গিটকিরি খেলে গেল। গয়নাগুলো তবে গিল্টি নয়। আমরাও কিছুদিন ক্রসওয়ার্ডের ধাঁধা ভাঙবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ভাঙা কপাল, ধাঁধা আর ভাঙতে পারিনি। অভিনন্দন জানিয়ে ব্যোমকেশ বলল, আজ তাহলে উঠি। নৃপেনবাবু কি দোকানে গেছেন? ননিবালা অপ্রসন্ন স্বরে বললেন, না, কাল থেকে ওর কি যে হয়েছে, ঘরে দৌড় বন্ধ করে আছে। কি যে করছে ওই জানে। খাওয়া দাওয়ার সময় নেই, দোকানে যাওয়া নেই। ওকে দিয়ে আর দেখছি আমাদের চলবে না। আমরা বিদায় নিলাম। পথে যেতে যেতে ব্যোমকেশ বলল, প্রভাত যে দোকান বিক্রি করে দিচ্ছে এ খবর বোধহয় ননিবালা জানেন না। দোকানের সামনে উপস্থিত হয়ে ব্যোমকেশ একবার এদিক ওদিক চেয়ে নিল। তারপর বলল, অজিত, তুমি দোকানে যাও,
আমি আসছি। জুতোয় একটা পেরেক উঠেছে। দোকানের সামনাসামনি রাস্তার অপর পারে গোলধিকির দেয়াল ঘেঁষে এক ছোকরা জুতো মেরামত করার সরঞ্জাম নিয়ে বসেছিল। ব্যোমকেশ তার কাছে গিয়ে জুতো মেরামত করাতে লাগলো। আমি দোকানে প্রবেশ করলাম। প্রভাত হিসাবের খাতাপত্র নিয়ে নাড়াচাড়া করছিল। বলল, আরে এই যে ব্যোমকেশবাবু এলেন না? আসছে। আপনার হিসেব তৈরি? হ্যাঁ, এই দেখুন না। আমি হিসাব দেখতে বসলাম। কিছুক্ষণ পরে ব্যোমকেশ এসে যোগ দিল। হিসাব পরীক্ষা শেষ করতে বেলা দুপুর হয়ে গেল। আমরা উঠলাম। ব্যোমকেশ বলল, আমরা 3,000 টাকাই দেব। কাল সকাল 8টা নাগাদ চেক পাবেন এবং সঙ্গে সঙ্গে দখল দিতে হবে। জি আগে। সেই দিন বিকালে ব্যোমকেশ বলল, ইন্দুবাবুকে ফোন করো না। গদানন্দর সাম্প্রতিক যদি খবর কোনো পাওয়া যায়। বললাম, গদানন্দ তো পালিয়েছে, তাকে ইন্দুবাবু কোথায় পাবেন? দেখো, গদানন্দ শিউলিকে নিয়ে পালিয়েছে, কিন্তু ফেরারি হয়নি। শিউলি সাবালিকা। সে যদি বাপের বাড়ি ছেড়ে কারুর সঙ্গে চলে গিয়ে থাকে তাতে ফৌজদারি হয় না। গদানন্দ খুব সম্ভবত তাকে নিয়ে নিজের বাসায় তুলেছে। আচ্ছা ঠিক আছে, দেখি। ইন্দুবাবুকে ফোন করলাম। তিনি আমার প্রশ্ন শুনে বললেন, গদানন্দর খবর জানি বই কি। আরে তাকে নিয়ে সিনেমা মহল এখন সরগরম। হ্যাঁ, সেদিনের আপনাদের বলছিলাম কি না, গদানন্দ শিউলিকে নিয়ে ভেগেছে। তারপর তাকে রেজিস্ট্রি অফিসে বিয়ে করেছে। এই নিয়ে গদানন্দ 3বার হলো। 3বার? 3বার কি? 3বার বিয়ে। বলেন কি? আরো দুটো বউ আছে? এখন আর নেই। প্রথম বউটা দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু সিনেমায় সুবিধা হলো না। ক্যামেরায় তার চেহারা ভালো এলো না। সে হঠাৎ একদিন হার্ট ফেল করে মারা গেল। তারপর গদানন্দ আর একটা মেয়েকে ফুসলে এনে বিয়ে করলো। হ্যাঁ, তো সে মেয়েটা অভিনয় ভালোই করতো, কিন্তু পার্সোনালিটিটা ঠিক ছিল না। দেখা গেল তাকে যে হিরোইনের পর চলবে না, সেটাও বেশি দিন টিকল না। হ্যাঁ, এ কি সর্বনাশ! আপনার কি মনে হয় গদানন্দ বউ দুটোকে ভগবানই জানেন। শিউলির অবশ্য মাইকের গলা ভালো। এই যা বর্ষা। খবরটা ব্যোমকেশকে দিলাম। সে আপন মনে মৃদু মৃদু হাসতে লাগলো। তারপর বলল, গদানন্দের বংশ পরিচয় জানতে ইচ্ছে করছে। এক পুরুষে এটা হয় না। ক্রমে সন্ধ্যা হলো। নগর দীপাবলিতে সজ্জিত হয়ে আর একটি রাত্রিকে স্মরণ করিয়ে দিল। ঘরে ঘরে দোকানে দোকানে রেডিওর জলদমন্ত্র স্বর অন্য সব শব্দকে ডুবিয়ে দিল। সকলেরই কান পড়ে আছে দিল্লির পানে। আর কয়েক ঘন্টার মধ্যে সেখানে স্বাধীনতার উদ্বোধন হবে। 7টার সময় চকিতের জন্য নৃপেন আসলো। দরজার কাছ থেকে ব্যোমকেশের হাতে একটি চকচকে চাবি দিয়ে আলাদিনের জিনের মতো অদৃশ্য হয়ে গেল। 10টার সময় আমরা খাবার খেয়ে নিলাম। 11:30টার সময় ব্যোমকেশ পুঁটিরামকে বলল, পুঁটিরাম, আমরা এখনই বেরোবো। কখন ফিরবো ঠিক নেই, তুই জেগে থাকিস। আর একটা আংটায় কাঠ কয়লা দিয়ে আগুন করবার জোগাড় করে রাখিস। আমরা ফিরে এলে আগুন জ্বালবি। কাঠ কয়লার আগুন কি হবে? অতীতকে ভস্মীভূত করে ফেলতে হবে। মাঝরাতের কিছু আগে আমরা বের হলাম। ঘরে ঘরে তখন শাঁখ বাজছে। গোলদিঘির চারিপাশের দোকানগুলো সব বন্ধ। দোকানদারেরা বোধ করি নিজ নিজ ঘরে গিয়ে রেডিও যন্ত্র আঁকড়িয়ে বসে আছেন। এত রাত্রে এদিকে রাস্তাগুলো জনবিরল হয়ে এসেছে। একটি ল্যাম্পপোস্টের ছায়াতলে একজন লোক দাঁড়িয়ে বিড়ি টানছিল। আমরা কাছাকাছি গেলেই বের হয়ে আসলো। দেখলাম বিকাশ। ব্যোমকেশ বলল, কিছু খবর আছে নাকি? না ব্যোমকেশবাবু, এই প্রভাতবাবু 9:30টার সময় এই দোকান বন্ধ করে চলে গেছেন। হাতে কিছু ছিল? না। আচ্ছা, তারপর আর কেউ আসেনি? না না। আসুন তাহলে। 3 জন রাস্তা পার হয়ে প্রভাতের দোকানের সামনে দাঁড়ালাম। ব্যোমকেশ চাবি দিয়ে দরজার তালা খুলল।
বেশ অনায়াসেই তালা খুলে গেল। তারপর চাবি বিকাশের হাতে দিয়ে ব্যোমকেশ বলল, আমরা দুজনে ভেতরে যাচ্ছি, আপনি তালা বন্ধ করে দিন। কতক্ষণ অপেক্ষা করতে হবে তা বলতে পারবো না। আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন। যদি কেউ দৌড় তুলে ভেতরে ঢোকে তাহলে তাকে কিছু বলার দরকার নেই। আচ্ছা স্যার। আমরা অন্ধকারে দোকানে ঢুকলাম। ব্যোমকেশের পকেটে বৈদ্যুতিক টর্চ ছিল। সে সেটা জ্বালিয়ে নিয়ে ঘরের চারদিকে একবার ফেরালো। সারি সারি বইগুলো যেন দাঁত বার করে নীরবে হাসল। আমরা পেছনের কুঠুরিতে ঢুকে তক্তপোষের কিনারায় বসলাম। মাঝের দরজা এক পাক খোলা রইল। ব্যোমকেশ বলল, এই ঘরে বই নেই, এই ঘরে বোধহয় আসবে না। ব্যোমকেশ, এই রাত দুপুরে আমরা প্রভাতের দোকানে কি করছি জানতে পারি? ব্যোমকেশ আমার কানে কানে বলল, গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা। বইয়ের দোকানে একটা গন্ধ আছে, নতুন বইয়ের গন্ধ। সেই গন্ধ সাধারণত টের পাওয়া যায় না, কিন্তু গভীর রাত্রে দোকানের মধ্যে বন্ধ থাকলে ধীরে ধীরে অনুভব হয়। একটু ঝাঁঝাল, নাক সুরসুর করে, হাঁচি আসে। তার উপর নিজেদের নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড তো আছেই। ঘণ্টাখানেক প্রতীক্ষা করবার পর অনুভব করলাম ঘরের বাতাস ভারী হয়ে আসছে। গরমে প্রাণ আনচান করে উঠল। বললাম, ব্যোমকেশ। ব্যোমকেশ বজ্র মুষ্টিতে আমার হাত চেপে ধরল। তারপর গলা থেকে চাপা শীতকার বেরিয়ে আসলো। আর একটা শব্দ কানে আসলো, কেউ চাবি দিয়ে দরজার তালা খুলছে। দরজা একটু ফাঁক হল। বাইরের আলো অচ্ছাব পর্দার মতো ধীরে ধীরে বড় হলো। একটি ছায়ামূর্তি প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আমরা রুদ্ধশ্বাসে কুঠুরির ভেতর থেকে দেখতে লাগলাম। হঠাৎ দোকান ঘরের মাঝখানে দপ করে টর্চের আলো জ্বলে উঠল। আলোর দৃষ্টি ওপর দিকে, সার্চ লাইটের মতো দেয়ালের ওপর দিকে আলো পড়েছে। টর্চের পিছনে মানুষটিকে দেখা গেল না। টর্চ হাতে নিয়ে মানুষটি কাউন্টারের উপর লাফিয়ে উঠল। আমরা পা টিপে টিপে কুঠুরির দাঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে উকি মারলাম। টর্চের আলো বইয়ে সর্বোচ্চ তাকের ওপর পড়েছে। মানুষটি হাত বাড়িয়ে একটি বই বার করে নিল। আকারে আয়তনে অনেকটা চলন্তিকার মতো। তারপর আরেকটি বই নামালো, তারপর আরেকটি। এমনিভাবে 5খানা বই নিয়ে মানুষটি লাফিয়ে নিচে নামল। কাউন্টারের ওপর জ্বলন্ত টর্চ রেখে একটা বাজার করা থলিতে বইগুলো ভরতে লাগলো। থলিতে বইগুলো ভরা হয়েছে এমন সময় ব্যোমকেশ গিয়ে মানুষটার কাঁধে হাত রাখলো। বলল, থলিটা আমায় দিন। মানুষটার গলায় করাতের মতো দ্রুত নিঃশ্বাস টানার শব্দ হলো। তারপর ব্যোমকেশ তার মুখের ওপর নিজের টর্চের আলো ফেলল। মুখখানা ভয়ে ও বিস্ময়ে বিকৃত হলেও চেনা শক্ত নয়। প্রভাতের মুখ। তার চোখের সাদা অংশই বেশি দেখা যাচ্ছে। সে মিনিটখানে চেয়ে থেকে অভিভূত স্বরে বলল, ব্যোমকেশবাবু। হ্যাঁ, আমি আর অজিত। থলিটা দিন। প্রভাত একটু ইতস্তত করল, তারপর থলি ব্যোমকেশের হাতে দিল। ব্যোমকেশ থলিটা আমার হাতে দিয়ে বলল, অজিত, এটা রাখো, বইগুলো ভারী দামি। প্রভাতবাবু, এবার চলুন। প্রভাত আরও কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর বলল, কোথায় যেতে হবে? থানায়? না, আপাতত আমার বাসায়। আগে বইগুলোর ব্যবস্থা করতে হবে। বিকাশ পেরিয়ে এলো। বিকাশবাবু, অসংখ্য ধন্যবাদ। এবার আপনার ছুটি। কাল সকালে একবার বাসায় আসবেন। যে আগে স্যার, যে আগে। আমি ও ব্যোমকেশ প্রভাতকে মাঝখানে নিয়ে বাসার দিকে চললাম। তিনজনে এসে আমাদের বসবার ঘরে বসলাম। প্রভাত ও আমি দুটি চেয়ারে বসেছি। ব্যোমকেশ তক্তপোষের ওপর বইয়ের থলিটা রেখে বসেছে। রাত্রি প্রায় 2টো। বাইরে নগর গুঞ্জন শান্ত হয়েছে। ব্যোমকেশের মুখ গম্ভীর, একটু বিষণ্ণ। সে চোখ তুলে একবার প্রভাতের দিকে ভৎসনাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। প্রভাতের মুখে কিন্তু অপরাধের কোনো গ্লানি নেই। ধরা পড়বার সময় যে চকিত ভয় ও বিস্ময় তাকে অভিভূত করেছিল,
সেটা আর নেই। সে এখন সম্পূর্ণরূপে আত্মস্থ, সকল প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত। ব্যোমকেশ একে একে বইগুলো থলি থেকে বার করতে লাগলো। বোর্ডে বাঁধাই বাদামি রঙের বইগুলি বাইরে থেকে দৃষ্টি আকর্ষণ করে না, কিন্তু ব্যোমকেশ যখন তাদের পাতা মেলে ধরল তখন উত্তেজনায় হঠাৎ যেন দম আটকে আসলো। প্রত্যেকটা বইয়ের পাতা এক একটি 100 টাকার নোট। ব্যোমকেশ বইগুলো একে একে পর্যবেক্ষণ করে পাশে রাখলো। প্রভাতকে জিজ্ঞাসা করলো, সব শুদ্ধ কত আছে বইগুলোতে? প্রভাত বলল, তা প্রায় 2 লাখ। আমি কিছু খরচ করেছি। প্রভাতের চোখের দৃষ্টি চকিত হলো। ব্যোমকেশ এত কথা কোথা থেকে জানলো, এই প্রশ্নই যেন তার চোখ থেকে উঁকি মারতে লাগলো। কিন্তু সে কোনো প্রশ্ন না করে বলল, আরও কিছু খরচ হয়েছে, ওই সব মিলিয়ে 14-15 হাজার হবে। ব্যোমকেশ তখন বইগুলোর ওপর হাত রেখে শান্ত কণ্ঠে বলল, প্রভাতবাবু, এইগুলোর জন্যই কি আপনি অনাদি হালদারকে খুন করেছিলেন? প্রভাত দৃঢ়ভাবে মাথা নাড়ল। না ব্যোমকেশবাবু। তাহলে কি জন্য এ কাজ করলেন বলবেন কি? প্রভাত একবার যেন বলবার জন্য মুখ খুলল, তারপর কিছু না বলে মুখ বন্ধ করল। ব্যোমকেশ বলল, আপনি যদি না বলেন আমিই বলছি। শিউলির সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে অনাদি হালদার নিজে তাকে বিয়ে করতে চেয়েছিল, তাই তো? প্রভাত কিছুক্ষণ বুকে ঘাড় গুঁজে যখন মুখ তুলল তখন তার রগের শিরাগুলো উঁচু হয়ে উঠেছে। তার দাঁতের গড়নে যে হিংস্রতা আগে আমরা লক্ষ্য করেছিলাম, কথা বলবার সময় তা স্পষ্ট হয়ে উঠল। সে অবরুদ্ধ স্বরে বলল, হ্যাঁ, অনাদি হালদার শিউলির বাপকে 5,000 টাকা দিয়ে রাজি করিয়েছিল। এই পর্যন্ত বলে সে থেমে গেল, নীরবে বসে যেন ভিতরের আগুনে ফুলতে লাগল। ব্যোমকেশ বলল, ঠিকই আন্দাজ করেছিলাম তাহলে। কিন্তু আপনি কেষ্টবাবুকে মারতে গেলেন কেন? রাগ ভুলে প্রভাত বিস্ময়ে ব্যোমকেশের দিকে চোখ তুলল, বলল, সে কি, কেষ্টবাবুর কথা আমি তো কিছু জানি না। ব্যোমকেশ সন্দেহ কণ্টকিত দৃষ্টিতে প্রভাতকে বিদ্ধ করল। আপনি কেষ্টদাসকে খুন করেননি? না ব্যোমকেশবাবু, কেষ্টবাবু গত 8 মাসে আমার কাছ থেকে 8,000 টাকা নিয়েছেন। তার মরার খবর পেয়ে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আমি তাকে খুন করিনি। বিশ্বাস করুন, আমি যদি খুন করতাম আজ আপনাদের কাছে অস্বীকার করতাম না। ব্যোমকেশের মুখখানা ধীরে ধীরে প্রফুল্ল হয়ে উঠতে লাগলো। যে বিষণ্ণতা কুয়াশার মতো তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল সেটা যেন কেটে গেল। সে বলল, কিন্তু কেষ্টদাসকে তাহলে খুন করলো কে? তা জানি না, তবে প্রভাত ইতস্তত করল। তবে প্রভাত একটু সংকুচিতভাবে বলল, এই 10-12 দিন আগে এই বাঁটুল সর্দার আমার কাছে এসেছিল। বাঁটুলকে আপনারা বোধহয় চেনেন না। খুব চিনি, এমনকি তার সঙ্গে আপনার কি সম্পর্ক তাও জানি। তারপর বলুন। বাঁটুল আমাকে কেষ্টবাবুর কথা জিজ্ঞেস করতে লাগলো। কেষ্টবাবু কে, অনাদিবাবুর মৃত্যু সম্বন্ধে কি জানে, এইসব। আমি বাঁটুলকে সব কথাই বললাম। তারপর ব্যোমকেশ হেসে উঠল, বলল, যা, এবার বুঝেছি। আপনাকে ব্ল্যাকমেল করে কেষ্টদাসের টাকার খিদে মেটেনি। সে গেছিল বাঁটুলকে ব্ল্যাকমেল করতে। অতি লোভের তাঁতি নষ্ট। ব্যোমকেশ হাঁক দিল, পুটিরাম, পুটিরাম। পুটিরাম ভিতর দিকের দরজার কাছে এসে দাঁড়ালো। ব্যোমকেশ বলল, 3 পেয়ালা চা হবে? আগে দুধ তো নেই বাবু। আরে কুছ পরোয়ানি, আদা দিয়ে চা তৈরি করো। আর কয়লার আংটা ঠিক করে রেখেছো? আগে বেশ, এবার তাতে আগুন দিতে পারো। পুটিরাম চলে গেলে ব্যোমকেশ বলল, প্রভাতবাবু, আপনার মা ননিবালা দেবী বোধহয় কিছু জানেন না। আগে না। প্রভাত কিছুক্ষণ বিস্ময় সম্ভ্রম ভরা চোখে ব্যোমকেশের দিকে চেয়ে থেকে বলল, আপনি কি সবই জানতে পেরেছেন ব্যোমকেশবাবু?
ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, বোধ হয় পেরেছি, তবে বলা যায় না, কিছু ভুলচুক থাকতেই পারে। যেমন কেষ্টদাসের মৃত্যুটা আপনার ঘাড়ে চাপিয়েছিলাম। আমার বোঝা উচিত ছিল ছুরি আপনার অস্ত্র নয়। আমি বললাম, ব্যোমকেশ, কি করে এসব বুঝলে একটু বলো। আমি তো এখনো কিছু বুঝছি না। বেশ, বলছি। অনাদি হালদারকে কে খুন করেছে তা আমি পাটনা যাবার আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন ভেবেছিলাম অনাদি হালদারের মৃত্যু সম্পর্কে যখন কারোরই কোনো গরজ নেই, তখন আমারই বা কিসের মাথা ব্যথা। কিন্তু ফিরে এসে যখন দেখলাম কেষ্টদাসও খুন হয়েছে, তখন আর চুপ করে থাকতে পারলাম না। যে লোক মানুষ খুন করে নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে চায়, তাকে তো শাসন করা দরকার। যা হোক, এখন দেখছি আমি ভুল করেছিলাম, কারণ প্রভাতবাবু কেষ্টদাসকে খুন করেনি। আমি একটা কঠোর কর্তব্যের হাত থেকে মুক্তি পেলাম। এবার গল্পটা শোন। প্রভাতবাবু, যদি কোথাও ভুলচুক হয় আপনি বলে দেবেন। অনাদি হালদার গত যুদ্ধের সময় কালাবাজার থেকে অনেক টাকা রোজগার করেছিল, প্রায় 2.5 লাখ কি 3 লাখ টাকা। প্রভাতবাবু, আপনি কখানা বই বেঁধেছিলেন? 6খানা, প্রত্যেকটাতে 400 নোট ছিল। মানে 2,40,000। বেশ, ধরা যাক অনাদি হালদার প্রায় 2.25 লাখ কালো টাকা রোজগার করেছিল। প্রশ্ন উঠল, এ টাকা সে রাখবে কোথায়? ব্যাংকে রাখা চলে না। তাহলে ইনকাম ট্যাক্সের ডালকুত্তারা এসে টুঁটি একদম টিপে ধরবে। অনাদি হালদার এক মতলব বার করল। অনাদি হালদার যেমন পাজি ছিল, তেমনই ছিল তার কুচুটে বুদ্ধি। আজ পর্যন্ত ইনকাম ট্যাক্সের পেয়াদাদের ফাঁকি দেওয়ার অনেক ফন্দি পিকির বেরিয়েছে, সবগুলো আমার জানা নেই। কিন্তু অনাদি হালদার যে ফন্দি বার করলো সেটাও মন্দ নয়। প্রথমে সে টাকাগুলো 100 টাকার নোটে পরিণত করল। সব এক জায়গায় করলো না, কিছু কলকাতায়, কিছু দিল্লিতে, কিছু পাটনায়, যাতে কারো মনে সন্দেহ না হয়। পাটনায় যাওয়ার হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল। যা হোক, সেখানে সে দপ্তরির খোঁজ নিল। প্রভাতবাবু তার বাসায় এলেন বই বাঁধতে। বিদেশে বাঙালির ছেলে প্রভাতবাবুকে দেখে অনাদি হালদারের বেশ পছন্দ হল। এই ধরনের দপ্তরই সে খুঁজছিল। সে প্রভাতবাবুকে আসল কথা বলল। এও বলল যে সে তাকে পুষ্যিপুত্তুর নিতে চায়। পুত্তুর নেওয়ার কারণ, এত বড় গুপ্ত কথা জানার পর প্রভাতবাবু না চোখের আড়াল হয়ে যায়। প্রভাতবাবু বই বেঁধে দিলেন। পুষ্যিপুত্তুর নেওয়ার প্রস্তাব পাকাপাকি হলো। অনাদি হালদার প্রভাতকে আর ননিবালা দেবীকে নিয়ে কলকাতায় এলেন। নোটের বইগুলো অন্যান্য বইয়ের সাথে আলমারিতে উঠল, স্টিলের আলমারি। তার একমাত্র চাবি থাকে অনাদি হালদারের কোমরে। সুতরাং কেউ যে আলমারি খুলবে সে সম্ভাবনা নেই। যদিও বা কোনো উপায়ে কেউ আলমারি খোলে, সে কি দেখবে? কতকগুলো বই রয়েছে, মহাভারত, রামায়ণ ইত্যাদি। টাকা কড়ি সামান্যই আছে। বই খুলে বইয়ের পাতা পরীক্ষা করার মত কারুর মনে আসবে না। এছাড়া বাইরের লোকের চোখে ধুলো দেওয়ার জন্য ব্যাংকেও কয়েক হাজার টাকা রইল। অনাদি হালদারের কলকাতার বাসায় আরও 2জন লোক ছিল, কেষ্টদাস আর নৃপেন। নৃপেন ছিল তার সেক্রেটারি। অনাদি হালদার ভালো লেখাপড়া জানত না, তাই ব্যবসার কাজ চালাবার জন্য নৃপেনকে রেখেছিল। আর কেষ্টদাস জোর করে তার ঘাড়ে চেপে বসেছিল। কেষ্টদাস ছিল অনাদি হালদারের ছেলেবেলার বন্ধু। অনাদির অনেক কুকীর্তির খবর সে জানত। নিজেও তার অনেক কুকীর্তির সঙ্গী ছিল। অনাদি হালদার 17-18 বছর বয়সে নিজের বাপকে এমন আঘাত করেছিল যে বাপটা পরের দিনই মরে গেল। পিতৃহত্যার বীজ ছিল অনাদির রক্তে। জীবজগতে বাপ আর ছেলের সম্পর্ক হচ্ছে আদিম শত্রুতার সম্পর্ক। সেই আদিম পাশবিকতার বীজ ছিল অনাদির রক্তে। বাপকে খুন করে সে নিরুদ্দেশ হলো।
আত্মীয় স্বজন অবশ্য কেলেঙ্কারির ভয়ে ব্যাপারটা চাপা দিয়ে দিল। অনেক দিন পরে অনাদির সঙ্গে কেষ্টদাসের আবার দেখা হলো। দুজনে মিলে এক মারোয়ারির বাড়িতে ডাকাতি করতে গেল। অনাদি হালদার মারোয়ারিকে খুন করে টাকা পয়সা নিয়ে ফেরার হয়ে গেল। কেষ্টদাস লুঠের বকরা কিছুই পেল না। এরপর 20 বছর পরে আবার অনাদির সাথে কেষ্টদাসের কথা। অনাদি তখন বউবাজারের বাসা নিয়ে বসেছে। কেষ্টদাস তাকে বলল, তুমি খুন করেছো, তুমি যদি আমাকে ভরণ পোষণ না করো তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। নিরুপায় হয়ে অনাদি কেষ্টদাসকে ভরণ পোষণ করতে লাগল। এদিকে অনাদি হালদারের 2 ভাইপো নিমাই আর নিতাই খবর পেয়েছিল যে খুড়ো অনেক টাকার মালিক হয়ে কলকাতায় এসে বসেছে। তারা অনাদির কাছে যাতায়াত শুরু করলো। কিন্তু অনাদি ভারী ধূর্ত। সে তাদের মতলব বুঝে কিছুদিন তাদের ল্যাজে খেলালো, তারপর একদিন তাড়িয়ে দিল। নিমাই নিতাই দেখল খুড়োর সম্পত্তি বেহাত হয়ে যায়। তারা খুড়োর ভাবি পুষ্যিপুত্তুরকে ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টা করল, কিন্তু তাতেও কোনো ফল হলো না। গুর্খা দারোয়ান দেখে তারা প্রভাতবাবুর দোকানে যাওয়া বন্ধ করল, কিন্তু এত টাকার লোভ তারা ছাড়তে পারছিল না। কোনো কিছু না পেয়ে তারা অনাদি হালদারের বাসার সামনের হোটেলে ঘর ভাড়া করল। অষ্টপ্রহর বাড়ির উপর নজর রাখতে লাগলো। এতে অবশ্য কোনো লাভ ছিল না, কিন্তু মানুষ যখন কোনো দিকেই রাস্তা খুঁজে পায় না, তখন যা হোক একটা কিছু করেই মনকে ঠান্ডা রাখে। নিমাই নিতাই পালা করে হোটেলে আসতো আর চোখে দূরবীন লাগিয়ে জানলায় বসে থাকতো। অজিত, তোমার মনে আছে বোধহয় ননিবালা দেবী যেদিন প্রথম এসেছিলেন সেদিন তিনি বলেছিলেন সর্বদাই যেন অদৃশ্য চক্ষু তাদের লক্ষ্য করছে। সেই অদৃশ্য চক্ষুই হলো নিমাই নিতাইয়ের। যাই হোক, দিন কাটছে। অনাদি হালদার জমি কিনে বাড়ি ফেঁদেছে। প্রভাতবাবুকে তিনি পুষ্যিপুত্তু করার আশ্বাস দিয়েই এনেছিলেন। প্রথমটা তার সাথে ভালো ব্যবহারও করলেন। তাকে 5,000 টাকা দিয়ে দোকান করে দিলেন। অ্যাটর্নির কাছে গিয়ে পুষ্যিপুত্তু নেওয়ার বিধিবিধান জেনে এলেন, কিন্তু বাঁধাবাদির মধ্যে পড়ার খুব বেশি আগ্রহ তার ছিল না। সে পাকাপাকি লেখাপড়া করতে দেরি করতে লাগল। প্রভাতবাবু দোকান নিয়ে নিশ্চিন্ত আছেন, আর নলিবালা দেবী জানেন না যে পুষ্যিপুত্তুর নিতে হলে লেখাপড়ার দরকার। তাই এই নিয়ে কেউ উচ্চবাচ্য করল না। তারপর একটা ব্যাপার ঘটল। প্রভাতবাবু শিউলি মজুমদারকে দেখে এবং তার গান শুনে মুগ্ধ হয়ে গেলেন। তিনি শিউলিদের বাড়িতে যাতায়াত শুরু করলেন। দয়ালহরি মজুমদার ঘাগুলো। সে খবর নিয়ে জানতে পারল যে প্রভাতবাবু বড় লোকের পুষ্যিপুত্তু। প্রভাতবাবুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে তার আপত্তি হলো না। দয়ালহরি মজুমদারের চালচুলো নেই। সে ভাবল ফাঁকতালে যদি মেয়ের বিয়েটা হয়ে যায় মন্দ কি। প্রভাতবাবু ননিবালা দেবীকে শিউলির কথা বললেন। ননিবালা অনাদি হালদারকে বললেন। প্রভাতের বিয়ে দিতে অনাদি হালদারের আপত্তি ছিল না। সে বলল, মেয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিয়ে দেব। তখনও পর্যন্ত অনাদি হালদারের মাথায় কোনো বদমতলব ছিল না। সে বরকর্তা সেজেই মেয়ে দেখতে গিয়েছিল, কিন্তু শিউলিকে দেখে সে মাথা ঠিক রাখতে পারল না। মানুষের চরিত্রে যত রকম দোষ থাকতে পারে, কোনোটাই অনাদি হালদারের বাদ ছিল না। সে ঠিক করলো শিউলিকে নিজে বিয়ে করবে। বাসায় এসে সে বলল মেয়ে তার পছন্দ হয়নি। তারপর তলে তলে নিজে নিজে ঘটকালি আরম্ভ করল। দয়ালহরি মজুমদার দেখল দাও মারার এই সুযোগ। সে ঝোপ বুঝে কোপ মারল। অনাদি হালদারকে বলল, তুমি বুড়ো, তোমার সাথে মেয়ের বিয়ে দেব কেন? তবে যদি তুমি 10,000 টাকা দাও। এইভাবে কিছুদিন দর কষাকষি চলল। তারপর রফা হলো অনাদি হালদার 5,000 টাকা হ্যান্ড নোটের উপর ধার দেবে। বিয়ের পর হ্যান্ড নোট ছিঁড়ে ফেলা হবে। বিয়ের ব্যবস্থা পাকা করে নিয়ে অনাদি হালদার ভাবতে বসলো কি করলে প্রভাতবাবুকে তাড়ানো যায়। পুষ্যিপুত্তুর নেবার আগ্রহ কোনো কালেই অনাদি হালদারের ছিল না।
এখন তো আর তার পক্ষে প্রভাতবাবুকে বাড়িতে রাখাই অসম্ভব। প্রভাতবাবুর প্রতি তার ব্যবহার রূঢ় হয়ে উঠল, কিন্তু হঠাৎ করে সে প্রভাতবাবুকে তাড়িয়ে দিতেও পারল না। প্রভাতবাবু বই বাঁধানো নোটের কথা যদি পুলিশের কাছে ফাঁস করে দেয়, অনাদি হালদারকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে জেলে যেতে হবে। প্রভাতবাবু ভিতরের কথা কিছুই জানতেন না। সম্বন্ধ ভেঙে যাওয়াতে তিনি খুবই মুষড়ে পড়লেন। তারপর ঠিক করলেন অনাদিবাবুর অমতেই শিউলিকে বিয়ে করবেন, তাতে যা হবার হবে। তিনি দয়ালহরির বাসায় গেলেন। দয়ালহরি তাকে অপমান করে তাড়িয়ে দিল এবং জানিয়ে দিলে যে অনাদি হালদারের সঙ্গে শিউলির বিয়ে ঠিক হয়েছে। এই পর্যন্ত বলে ব্যোমকেশ থামল। টিন থেকে সিগারেট বার করতে করতে বলল, এই হচ্ছে অনাদি হালদারের মৃত্যুর পটভূমিকা। এর মধ্যে খানিকটা অনুমান আছে, কিন্তু কিছু ভুল বোধহয় নেই। কি বলেন প্রভাতবাবু? প্রভাত বলল, না, কোনো ভুল নেই। অন্তত যতটুকু আমার জ্ঞানের মধ্যে তাতে কোনো ভুল নেই। পুটিরাম চা নিয়ে ঘরে ঢুকল। তিনজনে নীরবে বসে আদাগন্ধি চা সেবন করলাম। রাত্রি শেষ হয়ে আসছে। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে আবার বলতে আরম্ভ করলো, ননিবালা দেবী যখন প্রথম আমার কাছে এলেন, তখন সমস্ত ব্যাপারটা আমি উল্টো দিক থেকে দেখলাম। প্রভাতবাবুর জীবনের কোনো আশঙ্কা আছে কি না, এইটাই হলো প্রশ্ন। ননিবালা যা বললেন তা থেকে ভয়ের কারণ আমি কিছু দেখতে পেলাম না। তবু বলা যায় না দিনকাল খারাপ। নরহত্যা সম্বন্ধে মানুষের মন থেকে অনেক দ্বিধাসংকোচ সরে গেছে। একটা আদিম বর্বরতার মনোভাব মানুষকে চেপে ধরেছে। তাই আমি তদারক করতে বেরোলাম। প্রভাতবাবুকে দেখলাম, অনাদি হালদার, নিমাই, নিতাই, কেষ্ট দাস সবাইকেই দেখলাম। ননিবালা আবার এলেন। তাকে বললাম, প্রভাতবাবুকে মেরে কারোর কোনো লাভ নেই, বরং অনাদি হালদারকে মেরে অনেকের লাভ আছে। তারপর কালী পুজোর রাত্রে সত্যিই অনাদি হালদার খুন হলো। শেষ রাত্রে কেষ্টদাস এসে আমাকে নিয়ে গেল। সকলের বিশ্বাস কেষ্টদাসই অনাদিকে খুন করেছে। আমি গিয়ে দেখে শুনে যা বুঝলাম, এ রাগের মাথায় নয়, এ হচ্ছে প্ল্যান করে খুন। কেষ্টদাস যদি খুন করত, তাহলে খুন করার আগে অনাদি হালদারের সঙ্গে ঝগড়া করতো না। তাছাড়া যত ঝগড়াই হোক, যে হংস স্বর্ণডিম্ব প্রসব করে তাকে খুন করবে এমন আহম্মক কেষ্টদাস নয়। তবে একটা কথা আছে, কেষ্টদাস যদি অনাদি হালদারকে খুন করে মোটা টাকা আদায় করতে পারে, তাহলে সে খুন করবে। কিন্তু এই যুক্তি বাড়ির অন্য লোকগুলো সম্বন্ধেও খাটে। কিন্তু এই যুক্তি মেনে নিলে স্বীকার করতে হয় যে অনাদি হালদারের বাড়িতে অনেক টাকা ছিল। অনাদি হালদার বাড়িতে মোটা টাকা রাখলে স্টিলের আলমারিতেই রাখত। আলমারির চাবিও সর্বদা তাই তার কোমরেই থাকত। আমি যখন আলমারি খুললাম তখন তাতে মাত্র 250 টাকার মতো ছিল। তবে কি এই সামান্য কটা টাকা রাখার জন্য অনাদি হালদার স্টিলের আলমারি কিনেছিল? আলমারিতে টাকা পাওয়া গেল না বটে, কিন্তু দেখা গেল বইয়ের তাক থেকে কতগুলো বই অদৃশ্য হয়েছে। বাকি বইগুলো ওই রামায়ণ মহাভারত জাতীয়। এখন প্রশ্ন হলো, স্টিল জাতীয় আলমারিতে এই ধরনের সাধারণ বই রাখার মানে কি? আলমারিতে ব্যাংকের চেক বই ছিল। তার থেকে জানা গেল যে ব্যাংক থেকে যে পরিমাণ টাকা বার করা হয়েছে, তার চেয়ে বেশি টাকা অনাদি হালদার তার নতুন বাড়ির কন্ট্রাক্টর গুরুদত্ত সিংকে দিয়েছেন। বাকি টাকা তাহলে এলো কোথা থেকে? অনাদি হালদার নিশ্চয়ই কালো টাকা রোজগার করেছিল এবং তা আলমারিতে রেখেছিল। বর্তমানে টাকা যখন আলমারিতে নেই, তখন তা নিশ্চয়ই হত্যাকারী সরিয়েছে। তাহলে হত্যার মোটিভ পাওয়া গেল। কিন্তু হত্যাকারী লোকটা কে এবং কেমন করে সে বাড়িতে ঢুকলো? মৃত্যুর সময় অনাদি হালদার বাড়িতে একলা ছিল এবং বাড়ির দরজা বাড়ির ভিতর থেকে বন্ধ ছিল। অনাদি হালদার গুলি খেয়েছিল সদরের ব্যালকনিতে দাঁড়িয়ে।
শ্রীকান্ত হোটেলের জানলা থেকে তাকে সহজেই গুলি করে মারা যায়, কিন্তু তার আলমারি থেকে টাকা সরানো যায় না। সুতরাং শ্রীকান্ত হোটেল থেকে মেরে কোনো লাভ নেই। নিমাই নিতাই যখন উকিল নিয়ে হাজির হলো এবং দাবি করলো যে তারাই অনাদি হালদারের ওয়ারিশ এবং প্রভাত তার পুষ্যপুত্র নয়, তখন আর একটা মোটিভ পাওয়া গেল। অনাদি হালদার পাকাপাকি পুষ্যি নেওয়ার আগে তাকে যদি সরানো যায়, তাহলে সব সম্পত্তি ভাইপোদের অর্শাবে। অনাদি হালদার নিশ্চয়ই উইল করেননি। এদেশের অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকেরা খুব একটা উইল করে না। নিমাই নিতাইয়ের পক্ষে খুঁড়োর গঙ্গাযাত্রার ব্যবস্থা করা বিশেষ অবিশ্বাস্য নয়। এখন দেখা যাক তাদের কার্যকলাপ। হত্যার 6 মাস আগে তারা শ্রীকান্ত হোটেলে ঘর ভাড়া নিয়েছিল এবং নিয়মিত যাতায়াত করত। হোটেলের চাকরদের সাথে তাদের মুখ চেনাচেনি হয়েছিল। যারা খুঁড়োকে খুন করতে উদ্যত হয়েছে তাদের পক্ষে এতটা খোলাখুলি হওয়া কি স্বাভাবিক? আগেই বলেছি, এ প্ল্যান করে খুনি ঠিক করেছিল যে কালী পুজোর রাতেই খুন করবে, যাতে বাজির আওয়াজে গুলি করার শব্দ চাপা পড়ে যায়। তাই যদি হয়, তাহলে 6 মাস আগে থেকে ঘর ভাড়া নেওয়ার অর্থ কি? তাছাড়া কালী পুজোর রাত্রে খুঁড়ো যে ব্যালকনিতে এসে দাঁড়াবে তারই বা নিশ্চয়তা কি? এই রকম অনিশ্চিতের উপর নির্ভর করে কেউ প্ল্যান করে না। আবার গুলিটা অনাদি হালদারের শরীর ভেদ করে গিয়েছিল, অথচ সেটা ব্যালকনিতে পাওয়া গেল না। এও ভাববার কথা। সুতরাং শ্রীকান্ত হোটেলের জানলা থেকে নিমাই নিতাই খুঁড়োকে মেরেছিল, এ প্রস্তাব ঠিক টেকসই নয়। যেই মারুক, বাড়ির ভেতর থেকে মেরেছে। এবার দেখা যাক বাড়ির ভেতর থেকে মারা সম্ভব কিনা। সদর দরজা বন্ধ ছিল, কিন্তু বাড়ির পেছন দিকে ছাদে যাওয়ার দরজাটা খোলা ছিল। অনাদি হালদার রাতে শুতে যাওয়ার আগে নিজে সেটা বন্ধ করত। তাছাড়া দরজার ছিটকানি খুব শক্ত ছিল না। 2-4 বার দরজায় নাড়া দিলেই ছিটকানি খুলে যেত। মনে করা যাক সেদিনকার রাত্রির আন্দাজ 11টার সময় কেউ চুপি চুপি এসে অনাদি হালদারের নতুন বাড়িতে ঢুকলো। নতুন বাড়ির 1 তলার ছাদ পর্যন্ত তৈরি হয়েছে, চারদিকে ভাড়া বাঁধা। হত্যাকারী ছাদে উঠল। 2 বাড়ির মাঝখানে সরু গলি আছে। হত্যাকারী একটা লম্বা তক্তা নিয়ে 2 বাড়ির মাঝখানে পুল বাঁধল। তারপর সেই পুল দিয়ে পুরনো বাড়িতে পেরিয়ে গেল। এর দরজা খোলা থাকবার কথা, কারণ অনাদি হালদার তখনও শুতে যায়নি। দেখা যাচ্ছে একজন চটপটে লোকের পক্ষে বাড়িতে ঢোকা কঠিন কাজ নয়। কিন্তু কে সেই চটপটে লোক? নিমাই নিতাই নয়, কারণ আলমারিতে অনেক কালো টাকা আছে, একথা তাদের জানবার কথা নয়। একথা কেবল বাড়ির লোকই জানতে পারে কিংবা আন্দাজ করতে পারে। বাড়িতে 4 জন লোক আছে, ননিবালা, কেষ্টদাস, নৃপেন আর প্রভাতবাবু। এদের মধ্যেই কেউ অনাদি হালদারকে খুন করেছে। যদি বলো নিমাই নিতাই অনাদি হালদারকে খুন করেছে এবং আলমারি থেকে মাল নিয়ে সটকেছে, তাহলে প্রশ্ন ওঠে তারা 7 সকালে এসে বাড়ি দখল করতে চেয়েছিল কেন? চুপ করে থাকাই তো তাদের পক্ষে স্বাভাবিক। যথাসময় আদালতের মারফত দখল তারাই পেত। তারা খুন করেনি বলেই তাড়াতাড়ি এসে বাসার দখল নিতে চেয়েছিল, যাতে আলমারির জিনিসপত্র এরা সরিয়ে ফেলতে না পারে। যা হোক, রইল বাড়ির 4 জন। এরা সকলেই বাড়ির বাইরে ছিল, কিন্তু কারোর কোনো পাকা অ্যালিবাই নেই। ননিবালা দেবীকে বাদ দেওয়া যেতে পারে, কারণ তিনি মোটা মানুষ আর চটপটেও বলা চলে না। তক্তার ওপর দিয়ে গলি পার হওয়া তার সাধ্য নয়। বাকি রইল কেষ্টদাস, প্রভাতবাবু আর নৃপেন। গোড়ার দিকে নৃপেনের উপরই সব থেকে বেশি সন্দেহ হয়, কারণ তার চালচলন বেশ সন্দেহজনক। আলমারিতে যে অনেক টাকা আছে, এটা তার পক্ষে জানা সবচেয়ে বেশি সম্ভব, কারণ সে হলো অনাদি হালদারের সেক্রেটারি, টাকা কড়ির হিসেব রাখে। কিন্তু যখনই জানলাম সে আলমারির চাবি তৈরি করেছিল, তখনই তাকে বাদ দিতে হলো। অনাদি হালদারকে যদি সে খুনই করবে, তাহলে কেন চাবি তৈরি করতে যাবে?
অনাদি হালদারের কোমরেই তো চাবি রয়েছে। ভেবে দেখো, নৃপেনের স্বভাবটা ছিচকে চোরের মতো। সে চাবি তৈরি করেছিল, মতলব ছিল অনাদি হালদার যখন বাড়ি থাকবে না তখন আলমারি খুলে 2-4 হাজার টাকা সরিয়ে নেবে। কিন্তু সরাবার সুযোগ বোধহয় তার হয়নি। চাবিটা তার টেবিলের দেরাজে রেখেছিল। সে রাত্রে যখন সে এসে দেখলো যে অনাদি হালদার খুন হয়েছে, তখন চাবির কথা সে স্রেফ ভুলে গেল। তারপর আমি অনাদি হালদারের কোমর থেকে চাবি নিয়ে সবাইকে দেখালাম। তখন নৃপেনের মনে পড়ে গেল, সর্বনাশ, পুলিশ এসে যদি তার দেরাজ থেকে চাবি পায় তাহলে তাকেই খুনি বলে ধরবে। সে কোনো মতে চাবিটাকে বিদায় করবার চেষ্টা করতে লাগলো এবং শেষ পর্যন্ত এক ফাঁকে চাবিটা জানলা দিয়ে গলিয়ে গলিতে ফেলে দিল। চাবিটা আমি সকালবেলা গলিতে কুড়িয়ে পেয়েছিলাম। তখনই বুঝেছিলাম নৃপেন খুন করেনি। তারপর আমার বন্ধু রমেশ মল্লিকের চিঠি পেয়ে সব পরিষ্কার হয়ে গেল। নৃপেন ছিঁচকে চোর, মানুষ খুন করবার সাহস তার নেই। বাকি রইল তাহলে কেষ্টদাস আর প্রভাতবাবু। সেদিন সন্ধেবেলা কেষ্টদাস এখানে এলো। রাত্রে তাকে মদ খাইয়ে অনাদি হালদারের পুরনো ইতিহাস জেনে নিলাম। কেষ্টদাসও কিন্তু সেদিন আমার কাছ থেকে একটা কথা জানতে পেরেছিল। আমি তাকে কথায় কথায় বলেছিলাম যে প্রভাতবাবু দপ্তরির কাজ জানে। এই কথাটা সে আগে জানতো না। যা হোক, তারপর কয়েকদিন কেটে গেল। দেখলাম নৃপেন আর কেষ্টদাস পুরনো বাসাতেই রয়েছে। তারা যদি টাকা মেরে থাকে তাহলে পুরনো বাসা কামড়ে পড়ে আছে কেন? তাদের চলে যাওয়ারও যথেষ্ট অজুহাত রয়েছে। অনাদি হালদার মরে যাওয়ার পর তাদের আর ওই বাড়িতে থাকার কোনো মানে নেই। টাকাগুলোই বা রাখলো কোথায়? ব্যাংকে নিশ্চয়ই রাখবে না, অন্য কোনো লোকের হাতেও দেবে না। তবে কলকাতায় ওদের অন্য কোনো আস্তানাও নেই যেখানে টাকা লুকিয়ে রাখতে পারে। কিন্তু প্রভাতবাবুর একটা আস্তানা আছে, দোকান। তিনি যদি খুন করে টাকা সরিয়ে থাকেন তাহলে টাকা লুকিয়ে রাখার কোনো অসুবিধা নেই। দোকান, বইয়ের দোকান। বিদ্যুৎ চমকের মতো গোটা ব্যাপারটা আমার মাথায় জলজল করে উঠল। প্রভাতবাবু পাটনায় হিসেবের খাতা বাঁধেননি, বেঁধেছিলেন 100 টাকার নোট। অনাদি হালদার আর বাঁধানো বইগুলোকে রামায়ণ মহাভারতের সাথে মিশিয়ে আলমারিতে রেখেছিল। প্রভাতবাবু অনাদি হালদারকে মারবার পর তার কোমর থেকে চাবি বার করে আলমারি থেকে বইগুলোকে নিয়ে তার নিজের দোকানে এসেছিলেন। দোকানের 1000খানা বইয়ের মধ্যে নোটের বইগুলো প্রকাশ্যে সাজানো আছে। বাইরে থেকে বই দেখে কেউ সন্দেহ করতে পারবে না। আগাগোড়া প্ল্যানটা চোখের সামনে ভেসে উঠল। কিন্তু প্রভাতবাবু টাকার লোভে এমন কাজ করবেন? প্রভাতবাবুর চরিত্র যতখানি বুঝেছিলাম তাতে তাকে অর্থলোভী মনে হয়নি। উপরন্তু অনাদিবাবুর মৃত্যুতে প্রভাতবাবুর ক্ষতির সম্ভাবনাই বেশি। সে বেঁচে থাকলে তাকে পুষ্যি পুত্তুর নেবে, সমস্ত সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। নগদ টাকার লোভে এই সম্ভাবনা তিনি নষ্ট করবেন? তবে কি টাকাটা গৌণ, তার চেয়ে বড় কিছু ছিল? অনাদি হালদার শিউলির সঙ্গে প্রভাতবাবুর বিয়ে ভেঙে দিয়েছিলেন, কিন্তু সেটা কি এত বড় অপরাধ যে তাকে খুন করতে হবে? এই প্রশ্নের উত্তর দেরিতে পেয়েছিলাম। দয়াল হরি মজুমদারের বাড়ি থেকে ফেরার সময় হঠাৎ আসল কথাটা মাথায় খেলে গিয়েছিল। অনাদি হালদার এমন কাজ করেছিল যাতে নিতান্ত নিরীহ লোকেরও মাথায় খুন চেপে যায়। সে দয়াল হরিকে 5000 টাকা ঘুষ দিয়ে নিজে শিউলিকে বিয়ে করতে চেয়েছিল। প্রভাতবাবুর রক্তে আগুন ধরে গেল। আগুন ধরা বিচিত্র নয়, আগুনের ফুলকি তার রক্তের মধ্যেই ছিল। আবার একটা ঠান্ডা বরফের মতো কূটবুদ্ধিও তার ছিল। সেটাও তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন। তিনি অনাদি হালদারকে ধনে প্রাণে মারবার প্ল্যান করলেন। বাঁটুল সর্দারকে তিনি আগে থেকেই চিনতেন। রাইফেল ভাড়া করা তাই কঠিন হলো না।
কালী পুজোর রাত্রে বুড়ো পাঁঠাকে বলি দেওয়ার তাই ব্যবস্থা হলো। রাত্রে প্রভাতবাবু ননিবালা দেবীকে সিনেমায় পৌঁছে দিয়ে দোকানে গেলেন। দোকান আলো দিয়ে সাজিয়ে রাত্রি 10:30টার সময় আবার বেরোলেন। এইবারে একটা কাপড়ের থলি সঙ্গে নিলেন। দোকান খোলাই রইল, গোর্খা দারোয়ান দরজায় পাহারায় রইল। বাড়িতে এসে প্রভাতবাবু দেখলেন বাসার সামনে বাজি পোড়ানো হচ্ছে। কেউ তাকে লক্ষ্য করল না। তিনি নতুন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। নতুন বাড়ির মধ্যে বাঁটুল সর্দার রাইফেল নিয়ে অপেক্ষা করছিল। বাঁটুল অনাদি হালদারের ব্যাপারে সন্তুষ্ট ছিল না, কাজেই তার এই ব্যাপারে উৎসাহ থাকাই স্বাভাবিক। ছাদের উপর তক্তা ফেলে প্রভাতবাবু বাসায় ঢুকলেন। ছাদের দরজা সম্ভবত খোলাই ছিল, না থাকলেও ক্ষতি নেই। তিনি 2-4 বার দরজায় নাড়া দিয়ে ছিটকানি খুলে ফেললেন। ব্যালকনিতে দাঁড়িয়ে অনাদি হালদার বাজি পোড়ানো দেখছিল। পেছন দিকে শব্দ শুনে সে ফিরে দাঁড়ালো। প্রভাতবাবু সঙ্গে সঙ্গে গুলি করলেন। গুলিটা অনাদি হালদারের শরীর ভেদ করে রাস্তার ওপারে শ্রীকান্ত হোটেলের জানলা দিয়ে ঢুকে দেওয়ালে আটকালো। হাই ভেলোসিটি মিলিটারি রাইফেল। তার গুলি যদি নিমাই বা নিতাইকে সামনে পেত, তাদেরকেও ফুটো করে দিত। তারপর প্রভাতবাবু অনাদি হালদারের কোমর থেকে চাবি নিয়ে আলমারি খুললেন। নোটের বইগুলো একটা থলিতে পুরে চাবি আবার যথাস্থানে রেখে যে পথ দিয়ে এসেছিলেন সেই পথেই প্রস্থান করলেন। বাঁটুল অপেক্ষা করছিল, রাইফেল নিয়েই অদৃশ্য হলো। প্রভাতবাবু দোকানে ফিরে গিয়ে বইগুলো একটা উঁচু তাকে সাজিয়ে রেখে দিলেন। তারপর যথাসময়ে সিনেমায় গিয়ে মাকে সঙ্গে নিয়ে বাসায় ফিরলেন। গোর্খা দারোয়ানটা জানতো যে প্রভাতবাবু সে রাত্রে সারাক্ষণ দোকানে ছিলেন না। আমি যখন গোর্খার খোঁজ নিলাম, সে তখন কাজ ছেড়ে দিয়ে দেশে চলে গেছে। আমি আর অজিত যখন প্রভাতবাবুর দোকানে যাচ্ছিলাম, দেখলাম বাঁটুল আমাদের আগে আগে যাচ্ছে। সে প্রভাতবাবুর দোকানে ঢুকতে গিয়ে পেছনে আমাদের দেখে দোকানে না ঢুকে সোজা চলে গেল। আমরা দোকানে ঢুকে দেখলাম প্রভাতবাবুর জ্বর হয়েছে, তারসের জ্বর। তাকে নিয়ে আমার জানা এক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার প্রভাতবাবুকে পরীক্ষা করলেন এবং পরীক্ষার ফল আমাকে আড়ালে জানালেন। তখন আর সন্দেহ রইল না। প্রভাতবাবু যে অনাদি হালদারকে খুন করেছে সেটা আমার আগে আরেকজন জানতে পেরেছিল। সে হলো কেষ্ট দাস। সাপের হাঁচি বেদে চেনে। কেষ্ট জানতো যে অনাদি হালদারের আলমারিতে কালো টাকা আছে। তাই সে যখন আমার মুখে শুনল যে প্রভাতবাবু দপ্তরির কাজ জানে, সে ব্যাপারটা চট করে বুঝে নিল। সে প্রভাতবাবুকে শোষণ করতে আরম্ভ করলো। অজিত, তোমার মনে আছে কি, একদিন ক্রমাগত 100 টাকার নোট দেখে দেখে আমাদের চোখ ঠিকরে গিয়েছিল। এমনকি রাত্রে হোটেলে খেতে গিয়েও নিস্তার ছিল না। সেখানে কেষ্ট দাস 100 টাকার নোট বার করল। সেই নোটগুলির বেশিরভাগই এসেছিল অনাদি হালদারের বাঁধানো নোটের বই থেকে। যা হোক, পাট না যাওয়ার আগে অনাদি হালদার সংক্রান্ত ব্যাপার মন থেকে একদম মুছে ফেলেই চলে গেলাম। কেবল বিকাশ দত্তকে বলে গেলাম দয়ালহরি মজুমদার সম্পর্কে খবর সংগ্রহ করতে। তারপর পাটনা থেকে ফিরে এসে দেখি এক নতুন পরিস্থিতি। কেষ্ট দাস খুন হয়েছে। কেষ্ট দাস প্রভাতবাবুকে দহন করছিল, তাই বিশ্বাস হলো প্রভাতবাবুই কেষ্ট দাসকে খুন করেছে। তখন আবার আসামিকে ধরবার জন্য প্রস্তুত হলাম। কিন্তু শুধু অপরাধীকে ধরলেই চলবে না, টাকাগুলোও উদ্ধার করা চাই। টাকাগুলো সহজে উদ্ধার করার জন্য একটু চাতুরির আশ্রয় নিতে হলো, নইলে সারা দোকান হাতড়িয়ে নোটের বইগুলো বার করা কষ্টকর হতো। হয়তো প্রভাতবাবু তল্লাশি করতে দিতেন না, পুলিশ ডাকতে হতো, আমার হাত থেকে সব বেরিয়ে যেত। তাই প্রভাতবাবু যখন দোকান বিক্রির কথা বললেন, তখন ভারী সুবিধে হয়ে গেল। আমি বললাম আমরা দোকান কিনব, সঙ্গে বিকাশকে পাঠালাম নজর রাখবার জন্য। প্রভাতবাবু দোকান থেকে কোনো জিনিস সরান কিনা দেখার জন্য। দোকান কেনার ব্যবস্থা পাকা হলো। স্বাধীনতা দিবসের সকালবেলা দখল নিতে হবে। জানতাম দখল দেবার আগে কোনো সময় প্রভাতবাবু বইগুলো সরাবেন। বিকাশ খবর দিলে দিনের বেলা তিনি কিচ্ছু সরাননি। রাত্রে আমরা দোকানে ঢুকে প্রতীক্ষা করতে লাগলাম। ন্যাপা চাবি তৈরি করে দিয়েছিল।
হঠাৎ বাইরে থেকে বিপুল শব্দতরঙ্গ আমাদের কানে এসে পড়ল। রেডিও যন্ত্রের ঘুম ভাঙার আওয়াজ। আমরা চমকিয়ে জানলার দিকে তাকালাম। বাইরে দিনের আলো ফুটতে আরম্ভ করেছে। ব্যোমকেশ নড়ে চড়ে বসল। কুটিরাম, পুটিরাম দরজা দিয়ে মুন্ডু বাড়ালো। আগুনের আংটা নিয়ে এসো। আমি বললাম, অনেকক্ষণ ধরে আংটার কথা শুনছি, কিন্তু আংটা কি হবে এখনো জানতে পারিনি। তা হোমটোম করবে নাকি? ব্যোমকেশ বলল, হ্যাঁ, হোম করব। এই নোটগুলো আগুনে আহুতি দেব, মানে নোটগুলো পুড়িয়ে ফেলবো। আর্তনাদ করে উঠলাম। হ্যাঁ, 2 লাখ টাকা, 2 লাখ টাকা পুড়িয়ে ফেলবে? হ্যাঁ, এই নোটগুলো কালো টাকা, অভিশপ্ত টাকা। এগুলো ন্যায্য দাবিদার কেউ নেই। আজকের এই পূর্ণ দিনে দেশমাতৃকার চরণে এটাই হবে আমাদের অঞ্জলি। কিন্তু কিন্তু পুড়িয়ে ফেললে দেশমাতৃকা পাবেন কি? তার চেয়ে যদি ওই টাকা আমাদের নতুন গভর্নমেন্টকে দেওয়া যায়। একই কথা অজিত, পুড়িয়ে ফেললেও রাষ্ট্রকেই দেওয়া হবে। ভেবে দেখো, নোটগুলো তো সত্যিকারের টাকা নয়, গভর্নমেন্টের হ্যান্ড নোট মাত্র। হ্যান্ড নোট পুড়িয়ে ফেললে গভর্নমেন্টকে আর টাকা শোধ দিতে হবে না, 2 লাখ টাকা তার লাভ হবে। কিন্তু এখন যদি নোটগুলো ফেরত দিতে যাও, অনেক হাঙ্গামা বাঁধবে। গভর্নমেন্ট জানতে চাইবে কোথা থেকে টাকা এলো, তখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। কি দরকার তার? এই ভালো, আগুনের কাছে যা আহুতি দেব তা দেবতার কাছেই পৌঁছবে। প্রভাতবাবু, আপনি কি বলেন? প্রভাত বুদ্ধিভ্রষ্টের মতো ফ্যালফ্যালে চোখে চেয়ে বসেছিল। অনেক কষ্টে আত্মসম্বরণ করে বলল, দাদা, আমার কিছু বলবার নেই। আপনি যা ভালো বোঝেন তাই করুন। কুটিরাম গনগনে আগুনের আংটা এনে ব্যোমকেশের সামনে রাখল। ব্যোমকেশ তাকে বলল, কুটিরাম, তুই এবার ঘুমোগে যা। কুটিরাম চলে গেল। ব্যোমকেশ আমাদের মুখের দিকে চেয়ে হাসল, তারপর বইয়ের পাতা ছিঁড়ে আগুনে ফেলতে লাগলো। মন্দস্বরে বলতে লাগলো, স্বাহা 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 স্বাহা। আমি আর বসে দেখতে পারলাম না। উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। তাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আজ তার চরিত্রের একটা নতুন দিক দেখতে পেলাম। সে যা করল আমি তা পারতাম না। নিজের হাতে 2 লক্ষ টাকা পুড়িয়ে ফেলতে আমি পারতাম না। স্বাহা স্বাহা স্বাহা। ঘণ্টাখানেক পরে ব্যোমকেশ ও প্রভাত আমার পাশে এসে দাঁড়ালো। সূর্য উঠেছে, চারিদিকে মঙ্গল বাদ্য বাজছে। পেছন ফিরে দেখলাম আংটার চারপাশে কাগজ পোড়া ছাই স্তূপীভূত হয়েছে। কালো টাকার কালো ছাই। 3 জনে জানলার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। প্রভাতই প্রথম কথা বলল। কম্পিত স্বরে বলল, ব্যোমকেশবাবু, আমার সম্বন্ধে আপনি যদি আমাকে খুনের অপরাধে ধরিয়ে দেন, আমি অস্বীকার করব না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ তার দিকে ফিরল, অনুকম্পার স্বরে বলল, আপনাকে আমি ধরিয়ে দেব না। সব সভ্য দেশে প্রথা আছে, পরবের দিনে বন্দিরা মুক্তি পায়। আপনিও মুক্তি পেলেন। আপনার দোকান আমরা কিনবো বলেছিলাম। আপনি যদি বিক্রি করে চলে যেতে চান, আমরা দোকান নেব। কিংবা যদি আমাদের কাছে দোকানের অর্ধাংশ বিক্রি করে অংশীদার করে নিতে চান, তাতেও আমাদের আপত্তি নেই। প্রভাত ঝরঝর করে কেঁদে ফেলল। শেষে চোখ মুছতে মুছতে বলল, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, এই যে আমার কল্পনার অতীত ব্যোমকেশবাবু। আমরা যে কালে বাস করছি সেটাই তো কল্পনার অতীত। আমরা বেঁচে থেকে ভারতের স্বাধীনতা দেখে যাব, এ কি কেউ কল্পনাও করেছিল? কিন্তু ও কথা যাক, আপনি প্রাণদণ্ড থেকে মুক্তি পেলেন বটে,
কিন্তু একেবারে মুক্তি পাবেন না। কিছু দণ্ড আপনাকে ভোগ করতে হবে। এ সংসারে কর্মফল একেবারে এড়ানো যায় না। কি দণ্ড বলুন? আপনি আপনি যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। আপনাকে আপনার নিজের পরিচয় জানতে হবে। প্রভাত চোখ বিস্ফারিত করল। নিজের পরিচয়? হ্যাঁ, নিজের পরিচয় আপনি জানেন কি? আপনার পিতৃনাম? প্রভাত মাথা নেড়ে বলল, না, মার কাছে শুনেছি হাসপাতালে আমার জন্ম হয়েছিল, আর কিছু জানি না। আমি জানি। আপনার পিতৃনাম অনাদি হালদার। প্রভাতের ওপর এই সংবাদের প্রতিক্রিয়া বর্ণনা করবার চেষ্টা আমি করব না, কারণ আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। অবশেষে আত্মসংবরণ করে বললাম, কি বলছো ব্যোমকেশ তুমি? এর কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলল, আছে বই কি, প্রভাতবাবুর গায়েই আছে। গায়ে? হ্যাঁ, আছে বই কি। প্রভাতবাবুর কোমরে একটা আদুলির মতো লাল জড়ুল আছে। প্রভাতবাবু, জড়ুলটা দেখতে পারি কি? যন্ত্রের মতো প্রভাত কামিজ তুলল। ডান দিকের কাপড়ের কষির কাছে জরুল দেখা গেল। ব্যোমকেশ আমাকে বলল, ঠিক এরকমই আর কোথাও দেখেছ মনে পড়ছে অজিত? মনে ছিল। মৃত অনাদি হালদারের কোমরে চাবি পড়াবার সময় ব্যোমকেশ দেখিয়েছিল, কিন্তু বিস্ময় ঘুচল না। অভিভূতভাবে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিন্তু তুমি জানলে কি করে যে প্রভাতবাবুর কোমরে জরুল আছে? প্রভাতবাবুকে যেদিন ডাক্তার তালুকদারের কাছে নিয়ে যাই, সেদিন ডাক্তারকে ওর কোমরটা দেখতে বলেছিলাম। তবু মন দ্বিধাক্রান্ত হয়ে রইল। বললাম, কিন্তু ব্যোমকেশ, একে কি প্রমাণ বলা চলে? ব্যোমকেশ বলল, প্রমাণ না বলতে চাও বলো না, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান, লেজিটিমেট ইনফারেন্স বলতেই হবে। অনাদি হালদার খামোকা পাটনায় গিয়েছিল কেন? দপ্তরি সহকারীকে পুষ্যিপুত্র নিতে গেল কেন? প্রভাতবাবুকে 5,000 টাকা দিয়ে দোকান করে দেওয়ার কি দরকার ছিল? সব মিলিয়ে দেখো, সন্দেহ থাকবে না। প্রভাত টলতে টলতে গিয়ে আরাম কেদারায় শুয়ে পড়ল। অনেকক্ষণ দুই হাতে মুখ ঢেকে পড়ে রইল। আমি ভাবতে লাগলাম, সমস্তই ঠিক ঠিক মিলে যাচ্ছে বটে। অনাদি হালদার জানত প্রভাত তার ছেলে, ননিবালা তাকে প্রতিপালন করছেন। কালোবাজারে অনেক টাকা রোজগার করে সে গোপনে ছেলেকে দেখতে গিয়েছিল। যখন দেখল ছেলে দপ্তরির কাজ করে, তখনই হয়তো নোটগুলোকে বই বাঁধিয়ে রাখবার আইডিয়া তার মাথায় আসে। ছেলেকে ছেলে বলে স্বীকার করার চেয়ে পোষ্যপুত্র নেওয়াই অনাদি হালদারের কুটিল বুদ্ধিতে বেশি সমীচীন মনে হয়েছিল। তার দুরন্ত প্রবৃত্তি মাঝখানে পড়ে সমস্ত ছাড়খাড় না করে দিলে প্রভাতের জন্মরহস্য হয়তো চিরকালের মতো অজ্ঞাত থেকে যেত। প্রভাত মরার মতো মুখ তুলে উঠে বসল। ভাঙা স্বরে বলল, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, এর চেয়ে আমার ফাঁসি দিলেন না কেন ব্যোমকেশবাবু? রক্তের এই কলঙ্কের চেয়ে সে যে ঢের ভালো হতো ব্যোমকেশবাবু। কে কি করলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ তার কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, সাহস আনুন প্রভাতবাবু, সাহস আনুন। রক্তের কলঙ্ক কার নেই? ভুলে যাবেন না যে মানুষ যাত্রার দেহে পশুর রক্ত রয়েছে। মানুষ দীর্ঘ তপস্যার ফলে তার রক্তের বাঁদরামি কতকটা কাটিয়ে উঠেছে মাত্র। সভ্য হয়েছে, ভদ্র হয়েছে, মানুষ হয়েছে। চেষ্টা করলে রক্তের প্রভাব জয় করা অসাধ্য নয়। অতীতটাকে ভুলে যান প্রভাতবাবু, অতীতের বন্ধন ছিঁড়ে গেছে। আজ নতুন ভারতবর্ষের নতুন মানুষ আপনি। অন্তরে বাহিরে আপনি স্বাধীন। প্রভাত অন্ধভাবে হাত বাড়িয়ে ব্যোমকেশের পা ছুঁয়ে বলল, আমায় আশীর্বাদ করুন ব্যোমকেশবাবু।
এতক্ষণ বংচাটারে শুনছিলেন আদিম রিপু অন্তিম পর্ব। গল্পটি কেমন হয়েছে জানতে চেয়ে লেখককে আমি অপমান করব না, কিন্তু আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।